কি হয়েছে? আরো দুঃখ পাইছে? কোথায় দেখি? বলেই আরুকে কোলে টেনে নিল। আরুর কান্না বেড়ে গেল। মৈত্রী জিজ্ঞাসা করলো কাঁদছে কেন। প্রতি উত্তরে আরু কাঁদতে কাঁদতে ফ্যাঁসফেঁসে গলায় কিছু বলল, মৈত্রী বুঝতে পারে না। খাদিজা হেসে বলে, তোর আব্বা ভাই মসজিদে যাচ্ছে জুমা নামাজ, মহারানীও যাবে জুমায়, তাই কাছে। মৈত্রী বোনকে এটা ওটা বলে শান্ত করে, তারপর বুঝিয়ে বলল, ছেলেরা মসজিদে যায় নামাজ পড়তে, আর মেয়েরা বাড়িতেই পড়ে। তুই বাড়িতে পড় আমার সাথে। গোসল করেছিস? আরু মাথা নাড়ল। করেনি সে। আচ্ছা, আমি আর তুই একসাথে করবো, ঠিক আছে? না 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 না, তোমার সাথে করবো না, আমার সলম কলে। বলেই মায়ের কাছে চলে গেল। মৈত্রী আহাম্মক বনে গেল। আমি তোর বোন। আমি এখন বড় হয়ে গেছি। মৈত্রী ভেঙচি কেটে তার গাল টিপে দিল। তার মাকে বলল, দুপুরে রান্না শেষ? ভালো ফ্রিজে রেখে দাও, রাতে খেও। আজ তোমার দাওয়াত, বিরিয়ানি করেছি সবার জন্য। আর না বললে হইব না, মেজম্মা রাগ করবে কিন্তু। আমি রান্দিছি তো। বললাম না রাতে খায়ও। আব্বা ভাই আসলে তুমি ভাবি সহ যাইবা, নইলে কিন্তু আর আসবো না। খাদিজা মৈত্রীর মাথায় কাট্টা মেরে বলল, যাবনি, আর নাটক করা লাগবো না, যাস না এখনই, বস, কথা আছে। মা সময় নাই, গোসল করব। দেরি হবে না। বলেই ঘরে চলে গেল। মৈত্রী ঝর্ণাকে বলল। ভাবি কাহিনী কি? ঝর্ণা হেসে কানে কানে বলল। সিক্রেট। মৈত্রীও তার মতো ফিসফিসিয়ে বলল। কিসের সিক্রেট? ঝর্ণা মুচকি মুচকি হাসতে লাগলো। আরু দুজনকে পর্যবেক্ষণ করে বলল। কানে কানে কথা কয়, কান তুলবো। মৈত্রী হেসে উঠল। ঝর্ণা তার গাল টেনে দিল। তিনটি দিলাকে ডুকু পাইলাম কে? মাস্তলা গাপু ব্যাং তোমার হলিল সার স্যাং। বলেই খিলখিলিয়ে হেসে উঠল। সাথে ঝর্ণাও। মৈত্রী তার মাথায় চাটি মেরে বলল। ভাবির শাশুড়ি তোর মা হয় আরু? আরু বুঝলো না। খাদিজা বেগম ঘর থেকে বেরিয়ে এলো। মৈত্রীর সামনে গিয়ে প্রেগন্যান্সি কিটটা বের করে তার দিকে বাড়িয়ে দিল। তার সাথে কিট ব্যবহার বিধি বলে দিল। যেভাবে বলছি সেভাবেই করবি, বুঝলি? মৈত্রী লজ্জায় মরি মরি। এটা তুমি কই পাইলা? খাদিজা মৈত্রীর হাতে দিয়ে বলল। তোর আব্বারে দিয়া আনাইছি, যা। কি? আব্বাও জানে? মা তুমিও না? আমার বুঝি লজ্জা করে না? আব্বা কি ভাবলো? খাদিজা মৈত্রীকে ঠেলে বাইরের বাথরুমে নিয়ে গেল। এখানে লজ্জার কি আছে, পাগল মাইয়া, যা। তোমার কাজটা একদম ঠিক করো নাই। করি নাই, তুই যাবি। যাইতেছি। বাইরে দাঁড়িয়ে ঝর্ণা ও খাদিজা বেগম দুজনেই চিন্তিত। মৈত্রী সেই কখন ভিতরে, এখনো বের হচ্ছে না। দরজা খুলে মৈত্রী বের হয়ে এলো। খাদিজা ও ঝর্ণা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো। কি এসেছে? মৈত্রী তাদের দিকে কিটটা এগিয়ে দিল। ঝর্ণা হাতে নিয়ে দেখলো। মৈত্রী আকস্মিক খাদিজা বেগমকে জড়িয়ে ফুপিয়ে উঠল। খাদিজা ঝর্ণার দিকে তাকালো। ঝর্ণা শাশুড়ির দিকে তাকিয়ে মুচকি হাসলো। আম্মা, আপনি নানি হতে চলেছেন। খাদিজা বেগম হালকা কেঁপে উঠল। এই না তার ছোট মিঠু, তার কোলে বসে কত শত আবদার করতো। আর সেই মিঠু। আমার ছোট্ট মিঠুর পেটে আরেকটা ছোট্ট মিঠু, ভাবা যায়? মৈত্রী লজ্জা ও কান্নায় খাদিজাকে আরো জোরে জড়িয়ে ধরল। আম্মা কাঁদেন কেন? এটা তো খুশি সংবাদ, সবাইকে মিষ্টি খাওয়াতে হইব। মৈত্রী মাথা তুলল। সবাই জেনে যাবে। ইস কি লজ্জা। সে তড়িঘড়ি করে বলল। মা কাউকে বইলো না? খাদিজা ভ্রু কুচকে বলল। কেন? মৈত্রী আমতা আমতা করে বলল। মানে ইয়ে, আগে শতক ভাইরে জানাই। শতক ভাই? ঝর্ণা ও খাদিজা একসাথে বলে উঠল। বলেই একে অপরকে দেখে হেসে উঠল। মৈত্রী উঠে চলে গেল। ঝর্ণা এসে পিছন থেকে বলল। তোমার শতক ভাইরে তাড়াতাড়ি জানিও যে সে মামা হতে চলেছে। ধ্যাত। বলেই মৈত্রী জলদি পা চালালো। মৈত্রীর কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে। ভালো লাগা, ভয় মিশ্রিত একটা আলাদা উত্তেজনা ভর করছে মন কুঠি বাড়ি। হাত পা সহ শরীর কেমন যেন কেঁপে উঠছে। পেটের ভেতর মনে হয় হাজারো প্রজাপতি টানা মেলে উড়ে বেড়াচ্ছে। সে একটা হাত তার পেটের উপর রাখলো। হাতটা যেন কেঁপে উঠলো। একটা ছোট প্রাণ তার ভিতরে। সত্যি, যে প্রাণ তার ভিতরেই বড় হবে, তাকে মা বলে ডাকবে। মা, মা, হ্যাঁ, মা বলেই ডাকবে। ভাবতেই চিল্লাতে মন চাইছে, আবার কান্না করতে মন চাইছে, হাসতেও মন চাইছে। এ কেমন খুশি, কেমন অনুভূতি। ভাবতে ভাবতে মৈত্রী বাড়িতে এসে নিজের রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ল। কতক্ষণ উত্তেজনায় গড়াগড়ি খেলো। পেটে হাত দিয়ে কিছুক্ষণ বিড়বিড় করলো। আয়নার সামনে দাঁড়িয়ে কামিজ উঠিয়ে পেট দেখলো। এই ছোট টাম্মিতে একটা জান বেড়ে উঠছে। হঠাৎ শতকের কথা মনে পড়ল। আচ্ছা, মাস্টার মশাই শুনলে কেমন প্রতিক্রিয়া দেখাবে? সিনেমার হিরোদের মতো কাঁদবে, নাকি খুশিতে তাকে কোলে নিয়ে দোল খাওয়াবে, নাকি রেগে যাবে, সেটা পরে দেখা যাবে। কিন্তু তাকে বলবে কিভাবে? হঠাৎ লজ্জা এসে জেঁকে বসলো তার তনু মন জুড়ে।
কামিজ নামিয়ে পেটে হাতে রাখলো, চোখটা ছলছল করে উঠল। ওপরওয়ালার কাছে হাজারো শুকুর আদায় করলো, আলহামদুলিল্লাহ। আলমারি খুলে জামা বের করতে নিলে আলমারির উপরে তাকে বেশ কিছু শাড়ি নজরে এলো। এগুলো মাস্টার এনে দিত উপহার, সে পরেনি একটাও। এই যে গরম গেল, পরার ইচ্ছেই জাগেনি। আজ পরাই যায়। সে একটা জামদানি শাড়ি বের করে নিল, আলমারি বন্ধ করে বিছানায় শাড়ির ভাঁজ খুললো। খুললেই শাড়ির ভিতর থেকে ব্লাউজ পেটিকোট ও অন্তর্বাস বেরিয়ে এলো। তার অধর কোণে হাসি ফুটে উঠল। মাস্টারটা এত আদুরে কেন? শতক নামাজ পড়ে স্টুডেন্টের বাসায় গিয়েছিল। স্টুডেন্টের মা বেশ কয়েকদিন ধরেই ফোন করে বাড়িতে যেতে বলে, কোনো কিছু উপলক্ষে না, এমনি। শতক কয়েকবার মানা করেছিল কিন্তু মানেনি, তাই স্বীকারোক্তি দেয়। শুক্রবারে নামাজ পড়ে যাবে বলেছিল সে, আজ সেই দিন। সেখান থেকেই বাড়ি ফিরল। স্টুডেন্টের গার্ডিয়ান খুবই আন্তরিক, বেশ যত্ন করেই খাইয়েছেন। সর্বক্ষণ পাত ভর্তি ছিল তার, খাওয়া দাওয়া ভালোই, তবে তার শরীরটা কেমন যেন লাগছে। না, খাবারের দোষ নেই, খাবার খাওয়ার আগে থেকেই শরীরটা বারবার ঘেমে যাচ্ছে, গরম গরম লাগছে। প্রেশারটা বেড়ে যাচ্ছে কি? বাড়ি ফিরে আগে গোসল করার সিদ্ধান্ত নিল। বাইকটার বেগ একটু বাড়িয়ে দিল। অল্প সময়ের ব্যবধানে বাড়িতে পৌঁছে যায় শতক। মেন দরজা দিয়ে ভেতরে ঢুকতে হাসির শোরগোল ভেসে আসে। সে দেখে ডাইনিং টেবিলে বসে হাবিবুর রহমান, আয়েশা, মতিউর রহমান, খাদিজা, শফিউর রহমান, সুলতানা, মাহিদ, ঝর্ণা, জ্যোতি, হুমা ড্রয়িং রুমে বসে খাচ্ছে। শতক তাদের দেখে বলল, বাহ, সবাই আছো। বাড়িতে দাওয়াত রেখে আমি ছাত্রের বাড়ি দাওয়াত খেয়ে এলাম, তোমরা আমাকে জানালেই না। সুলতানা হেসে বলল, আমরা কেউই জানতাম না, মৈত্রী দেখে বিরিয়ানি রেঁধেছে, হয়ে গেল সবার দাওয়াত। শতক মৈত্রীর দিকে তাকালো, তাকিয়ে যেন ভুল করলো। শাড়ি পরেছে, সেজেছে কি হালকা, না খুঁজেও কোনো সাজ পেল না। একদম নর্মাল ফেস, তবে খুবই স্নিগ্ধ লাগছে। মাথায় ঘোমটা দেওয়া, একদম নতুন পুতুল বউ। শতককে সকলের সামনে ওভাবে তাকাতে দেখে লজ্জা পেল মৈত্রী। অন্যদিকে তাকালো। শতক হেসে ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজ খুলে স্পিড বের করে কয়েক ঢোক গিলে বলল, ঠান্ডা খেয়ে পেট ঠান্ডা করি, এই দাওয়াতও মিস করবো না। বলেই ঘরে চলে গেল। মৈত্রী বলল, এক্ষুনি খাবে, পারবো? বেড়ে রুমে নিয়ে যা। মৈত্রী একটু খুশিই হলো। একটা প্লেটে বিরিয়ানি নিল, পাশে কাটা টমেটো, শসা ও লেবু নিল। বাটিতে কষা মাংস। বিরিয়ানি সে আবার বসিয়েছিল। ছোট পাড়া কেন মিস করবে? মৈত্রী প্লেট নিয়ে রুমে এলো। শতক মৈত্রীর হাতে প্লেট দেখে বলল, আমি কিন্তু খাবো না, মজা করছিলাম তখন। নিয়ে যা, আমার পেট ভরতে, রাতে খাবো নি। মৈত্রীর মনটা একটু খারাপ হলো। ভেবেছিল দুজনে একসাথে খাবে একই প্লেটে। সে চলে যেতে নিলে শতক বলল, আচ্ছা আন, খাইয়ে দে, তবেই খাবো। মৈত্রী খুশি হয়ে গেল। প্লেট রেখে পানি আনতে গেল। শতক পাঞ্জাবি খুলে গেঞ্জিটাও খুলে ফেললো। উফ, অস্থির অস্থির লাগছে। ফুল পাওয়ার ফ্যান চলছে, তবুও যেন গরম শেষ হচ্ছে না তার। তার পেট ভর্তি, এখন খেলেই বেশি। তবে মৈত্রীর মলিন মুখ দেখে রাজি হলো। আর তাছাড়াও মৈত্রীর হাতের বিরিয়ানি অসাধারণ। মৈত্রী মাংসের ঝোলের সাথে বিরিয়ানি মেখে মাংস সহ লোকমা ভরে শতকের মুখে দিল। শতক নিল, অনেক কষ্টে গিলেও নিল। মৈত্রী এরপরে আরেক লোকমা দিলে শতক বলে, আর খেতে পারবো না, তুই খা। তোমার কেমন যেন অস্থির লাগছে, শরীর ঠিক আছে তোমার? হুম, শুধু একটু গরম লাগছে। বলেই পাঞ্জাবিটা বিছানা থেকে তুলে পকেট থেকে জিলেপির টোপলা বের করলো। মসজিদ থেকে দিয়েছিল, পলির ভিতর দেওয়ায় সে পকেটে রেখেছিল। তার মিঠু আবদার করেছে আর সে রাখবে না। মৈত্রীর হাতে দিল। মৈত্রী হাসলো, তবে অবাক হলো না। সে জানতো এই মাস্টার জিলেপি ছাড়া আসবে না। বিকেলে মৈত্রী প্রিপারেশন নিচ্ছে একা একা। কিভাবে শতককে বলবে তার প্রেগনেন্সির কথা। ইয়ে রিশতা হে ইয়ে রিশতা কিয়া কেহলাতা হে নামক হিন্দি সিরিয়ালের নায়করা নামক নায়িকার মতো বলবে শতক উই আর প্রেগনেন্ট। সিনটা তার দারুণ পছন্দ হয়েছিল। না কি আবল তাবল ভাবছে সে সিদ্ধান্ত নিল একদম সরাসরি বলবে, কোনো ভংচং করবে না। সে বুকে ফু দিয়ে বেশ সাহস নিয়ে রুমে গেল। দেখলো শতক সোফায় বসে, খালি গায়ে, পরনে শুধু পাঞ্জাবি, সাথে ট্রাউজার। তার চোখটা ভারী হয়ে এলো, ঘুম ঘুম পাচ্ছে। শতকের চওড়া খালি বুকে লোমগুলো চেয়ে আছে যেন তার দিকে। বুকটা যেন তাকে সম্মোহন করছে। আয়, এখানে মাথা রেখে ঘুমিয়ে পড়। শতক চোখ বুজে আছে, তার শরীরটা ভালো লাগছে না। কারো উপস্থিতি বুঝতে পেরে চোখ খুলে মৈত্রীকে দেখে অধর কোণে হাসি ফুটে উঠল আপনি আপ। সে সিঙ্গেল সোফা থেকে উঠে আসে। মৈত্রী এগিয়ে যায়, কিছু বলবে এর আগে শতক কোমরে দুহাত দিয়ে তাকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দীর্ঘশ্বাস টেনে নেয়। মৈত্রী হেসে তার উন্মুক্ত পিঠে হাত রেখে বলে, মাস্টার, কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বল। আর একটু নিজের সাথে চেপে ঘাড়ে ঠোঁট নাড়িয়ে বলে উঠল শতক। মৈত্রী হালকা কেঁপে উঠল, এইভাবে না, বলছি আগে ছাড়ো, খুবই ইম্পর্টেন্ট কথা। সিরিয়াস গলায় বলল মৈত্রী। শতক আর একটু চেপে ধরে বলল, ছাড়তে মন চাইছে না, এইভাবেই ভালো লাগছিল। বলেই ছেড়ে দিল। মৈত্রী একটু সরে গিয়ে ঢোক গিলল। শতকের দিকে তাকিয়ে বলল, মনোযোগ দিয়ে শুনবে, বুঝলে? শতক ঘাড়ে হাত রেখে মাথা এপাশ ওপাশ করে বলল। হুম। মৈত্রী একটা লম্বা শ্বাস টেনে বলল, দেখো, বকবে না একদম। আমি জানি না কেমন করে হলো আসলে। মানে ইয়ে, তুমি না, আমি মানে উফ, বলছি। বলেই সামনে ঘুরল শতক তার পিছনে। সে বুকে ফু দিয়ে বলল,
তুমি প্রেগনেন্ট। বলেই জিভে কামড় দিয়ে সাথে সাথে শুধরে নিয়ে বলল, বলেই চোখ বুজে নিল। না না, তুমি না, আমি প্রেগনেন্ট। মা হতে চলেছে আর তুমি বাবা। তবে কান খাড়া করে রাখলো শতকের প্রতিক্রিয়া শোনার অপেক্ষা। এক পল দুই পল কিন্তু শুনতে পেল না। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দে পেছনে ফিরে তাকিয়ে দেখতে পেল শতক পড়ে আছে ফ্লোরে চোখ বন্ধ করে। মৈত্রীর চোখ বন্ধ করে আবারও খুলল। তারপর শতকের মাথার কাছে বসে বলল, শতক ভাই, শতক ভাই, মাস্টারমশাই, মাস্টার ওঠো বলছি। আব্বা হওয়ার কথা শুনেই ফিট খেয়ে গেলে নাকি মাস্টার? না, উঠল না। মৈত্রী গালে হাত রেখে ঝাঁকি দিল, নো রেসপন্স। বুকে হাত রেখে ডাকলো কয়েকবার, শুনলো না। তার বুকটা মোচড় দিয়ে উঠল। সে উঠে বাথরুম থেকে এক মগ পানি এনে শতকের মাথাটা তার কোলে নিয়ে বসলো। মুখে পানি ছিটিয়ে ডাকলো, শুনলো না। নাকের কাছে হাত দিল, নিঃশ্বাস চলছে কিনা। মৈত্রী কেঁদে উঠল। শতক ভাই ওঠো না, মজা করছো আমার সাথে তাই না? খুব খারাপ হয়ে যাবে কিন্তু, অনেক মারবো কিন্তু আমি তোমায়। ওঠো না। মাস্টারমশাই, রাগ করেছো? ছাড়তে বলেছি বলে। আচ্ছা ওঠো, জড়িয়ে ধরো, কিছু বলবো না আমি। ওঠো না। শতকের রেসপন্স নেই। মৈত্রী কাঁদছে, বুকে হাত বুলিয়ে দিচ্ছে, চোখে গালে মুখে গলায় অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে, আর কাঁদতে কাঁদতে ডাকছে। আবারও পানি ছিটিয়ে দিল। না, উঠছে না কেন? শতকের মাথা বুকের সাথে জড়িয়ে মৈত্রী হাঁ মাও করে কাঁদতে কাঁদতে সবাইকে ডাকলো। মেজম্মা, মেজব্বা, দেখো তোমার ছেলে উঠছে না কেন? মেজম্মা, শতক ভাই, শতক ভাই, দেখো আমি কিন্তু ভয় পেয়ে যাচ্ছি। ওঠো তুমি, তুমি আব্বা হতে যাচ্ছ। এখানে একজন আছে তোমায় আব্বা বলে ডাকবে। শতক ভাই, মাস্টারমশাই, এই। সাজবেলা, দূর নীলিমায় সূর্য অস্তমিত হয়েছে। নীলিমার তনু জুড়ে লাল লালিমা দেখা যাচ্ছে। ধরণী অন্ধকারে নিমজ্জিত হব হব ভাব। পাখি উড়ে উড়ে নিজস্ব নীড়ে ফিরে চলেছে। কিছু চিল বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার অঞ্চলে উঠছে। বিভিন্ন রঙের ফড়িং আধা পাকা ধানের হালকা উপরে উড়ে বেড়াচ্ছে। নিস্তব্ধতা বিরাজ করছে রুমে। শতক বিছানায় শুয়ে আছে। ডাক্তার চেক আপ করছে তাকে। জ্ঞান ফিরেছে শতকের। ডাক্তার জানালো, প্রেশার বেড়ে গেছে। উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন একটি অতি পরিচিত রোগ। সময় মতো রোগ নির্ণয় ও চিকিৎসা না করা হলে উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো মারাত্মক স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে। অনেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির উচ্চ রক্তচাপ ভুগলেও তারা সে সম্পর্কে অবগত থাকেন না। গবেষণায় দেখা গিয়েছে, উচ্চ রক্তচাপে আক্রান্ত প্রায় অর্ধেক রোগী জানেন না যে তারা এই রোগে ভুগছেন। সাধারণত হাই প্রেশারের বিশেষ কোনো লক্ষণ থাকে না। রক্তচাপ নিয়ন্ত্রণ আছে কিনা তা বোঝার উপায় হলো নিয়মিত রক্তচাপ মাপা। উচ্চ রক্তচাপের নির্দিষ্ট কারণটি সবসময় চিহ্নিত করা যায় না, তবে বিভিন্ন কারণে এই সমস্যার ঝুঁকি বেড়ে যেতে পারে। উচ্চ রক্তচাপের ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যাওয়া, অতিরিক্ত লবণ খাওয়া, খাবারের তালিকায় যথেষ্ট পরিমাণে শাকসবজি ও ফলমূল না থাকা, অতিরিক্ত পরিমাণে মদ্যপান করা, অতিরিক্ত চা, কফি, কোমল পানীয় ও অন্যান্য ক্যাফেন জাতীয় পানির খাওয়া অভ্যাস থাকা, পর্যাপ্ত শারীরিক পরিশ্রম না করা, ধূমপান করা, রাতে একটানা 6 থেকে 8 ঘন্টার চেয়ে কম ঘুমানো, বয়স 65 বছরের ঊর্ধ্বে হওয়া, পরিবারে বাবা মা ভাই বোনের মতো নিকট আত্মীয়দের হাই ব্লাড প্রেশার থাকা। নিয়মিত উচ্চ রক্তচাপ দেখা দিলে নিয়ন্ত্রণ রাখার জন্য সময়মতো যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তা না হলে এই ঝুঁকি বেড়ে যায়, এমনকি দিন দিন বাড়তে থাকে। সবাই ডাক্তারের কথা মনোযোগ সহকারে শুনল। সুলতানা ছেলের শিওরে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ডাক্তার মনিরুজ্জামান একজন অভিজ্ঞ ডাক্তার, 50 বয়স তার। শতকের প্রেশারটা পুনরায় মেপে বলল, এত অল্প বয়সে এত বড় অসুখ বাঁধালে হবে বাবা? শরীরের যত্ন নাও, শরীর ভালো তো মন ভালো। আর অয়েলি খাবার অ্যাভয়েড করবে, রাত জাগবে না, পর্যাপ্ত ঘুম জরুরি। আর ছাত্র পড়ানো একটু কমিয়ে দাও। ছাত্রছাত্রীদের পড়ানো অনেক প্রেশারের বিষয়, অনেকটা ধৈর্য লাগে, বেশ টাফ। তুমি প্রেশারটা নিবে না। আর তুমি কি ধূমপাই? শতক গোল গোল করে চাইলো ডাক্তারের দিকে। সুলতানা জবাব দিল, না ডাক্তার, আমার ছেলে ওইসবের ধারে কাছেও নেই। গুড। বলেই একটা কাগজে প্রেসক্রিপশন দিল। হাবিবুর রহমানের হাতে কাগজটা দিল। তারপর বলল, আচ্ছা বেশ, উঠছি আমি। প্রেসক্রাইবকৃত ওষুধ নিয়ে আসবেন, কখন খেতে হবে লেখা আছে। আর কোনো সমস্যা হলে আমায় কল করবেন। আর হ্যাঁ, উত্তেজিত হবেন না, এভরিথিং ইজ নর্মাল। আর ভালো করেছেন মাথায় পানি ঢেলে, আমার অর্ধেক কাজ আপনারাই করে দিয়েছেন। শতক ভালো থেকে নিজের যত্ন নিও, আর একবার হাসপাতালে গিয়ে চেক আপ করিয়ে নিও। বলেই চলে গেল। শফিউর রহমান তার সাথেই গেল। শতক মায়ের দিকে তাকালো, হালকা হেসে ঘরের চারিদিকে নজর দিল। আয়েশা ও হুমা সোফায় বসে, খাদিজা বেগম তাদের পাশে দাঁড়িয়ে, মাহিদ তার পায়ের কাছে বসে। ঝর্ণা ও জ্যোতিকে দেখা যাচ্ছে না। দরজার দিকে নজর দিতে দেখলো মতিউর রহমান দাঁড়িয়ে। শতক পুনরায় মায়ের দিকে চাইল, ধিমে বলল, মা, মিঠু কোথায়?
সুলতানা চোখ ভরে এলো। কিছু পল আগের দৃশ্য চোখে ভাসতে লাগলো। মৈত্রীর চিৎকারে সে শফিউর আর রানু দৌড়ে এসেছিল। মৈত্রী শতককে বুকে জড়িয়ে কাঁদছিল আর ডাকছিল। শতককে ভাবে ফ্লোরে দেখে ভয় পেয়ে গিয়েছিল সবাই। শফিউর জিজ্ঞাসা করে, মিঠু, কি হয়েছে শতকের? মৈত্রী তাদের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, মেজব্বা দেখো, তোমার ছেলে কথা বলছে না, উঠছে না। একটু একটু ডাকো তো। এ শতক ভাই, এই ওঠো না। কি হয়েছে বলবি? মৈত্রীর বুক থেকে শতককে টেনে নিজের কোলে নিল। মৈত্রীর পুরো শরীর কেঁপে কেঁপে উঠল। নাক টেনে আঁচলে চোখ মুছে নাক টেনে ক্রন্দনরত অবস্থায় বলল, দাঁড়িয়েছিল, হঠাৎ পড়ে গেল। আর কথা বেরোচ্ছে না গলা দিয়ে। শফিউর রহমান মগ থেকে পানি নিয়ে শতকের চোখের উপর জোরে ঝাপটা দিল। 2-3 বার দেওয়ার পর চোখ পিটপিট করলো, কিন্তু খুলল না। শফিউর ডাকলো, এই শতক, বাবা, কি হয়েছে? মৈত্রী আঁচল দিয়ে চোখ মুখের পানি মুছে দিল। সুলতানার হাত কাঁপছে। সুস্থ ছেলেটার হঠাৎ কি হয়ে গেল? তিনিও ফুপিয়ে উঠিল। শফিউল, ডাক্তারের কাছে নিয়ে আগে চলো। ভাইয়াকে ডাকো। ওকে বিছানায় শুয়ে দিয়ে আগে। তিনিও ফুপিয়ে উঠল, বলে উঠানোর চেষ্টা করলো, পারল না। শফিউরের বয়স হয়েছে আর শতক একজন সুপুরুষ। মৈত্রী দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। রানু ডাকলো, বোমা, কই যাও? মৈত্রী শুনল না। রানু আবার সুলতানার উদ্দেশ্যে বলল, আপা, মাথায় পানি দেন। সুলতানা চোখ মুছে বলল, বাথরুমে বালতি আছে, পানি ভরে আন। রানু পানি আনতে গেল ওয়াশরুমে। সুলতানা শতককে ডাকলো, শতক, আব্বু ওঠো, খারাপ লাগছে? এই আব্বা, শফিউল কথা বলছে না কেন? কি হলো আমার ছেলেটার? আব্বা। বলেই কেঁদে ফেললো। শফিউর ছেলেকে বসালো, তারপর এক হাত কাঁধে নিয়ে উঠানোর চেষ্টা করলো। সুলতানা সাহায্য করলো, তবে কার্যকর হলো না। শফিউর ডাক্তার মনিরুজ্জামানকে কল করলো। তার চেনা পরিচিত। কথা বলতে নিলেই মাহিদ ও মতিউর রহমানের আগমন ঘটে। মতিউর রহমান শতকের পাশে বসে মুখে হাত দিয়ে দেখলো দাঁত লেগেছে কিনা। না, লাগেনি। তিনি সুলতানাকে বলল, মাথায় পানি দিতে হবে। বলেই শতককে পাজা কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দিল। মতিউর রহমানের খেটে যাওয়া সামর্থ্যবান শরীর। শতককে তুলতে তার বেগ পোহাতে হলো না। তারপর শতকের মাথায় পানি ঢালে। বেশ সময় জুড়ে সুলতানা শিওরে বসে পানি ঢালছে। মতিউর রহমান শফিক থেকে ফোন নিয়ে নিজেই কথা বলল, ডাক্তারের সাথে অনুরোধ করলো জলদি আসতে। ততক্ষণে খাদিজা, আয়েশা, হাবিব এসেছে। মৈত্রী দরজায় ভাইয়ের হাত ধরে দাঁড়িয়ে, তার চোখ দিয়ে অনর্গল বাড়িধারা বহমান। পানি ঢালার কিছু সময় পরেই শতক চোখ খুলে। তারপর ডাক্তার এসে তাকে চেক আপ করে। মা, কাঁদছো কেন? ঠিক আছে আমি। শতকের কথায় ধ্যান ভাঙলো, তার চোখ মুছে নিল। শতক উঠে বসতে নিলে সুলতানা ধরিয়ে বসালো। শতক খেয়াল করলো তার গায়ে শার্ট নেই। আশেপাশে খুঁজলো। সুলতানা ছেলের মতিগতি বুঝতে পারলো। কিছু গায়ে দিতে হবে না, ডাক্তার একটু পর গা মুছে দিতে বলেছে তোর। শতক হাসলো। খালি গায়ে কেমন অস্বস্তি হচ্ছে। সে সকলের দিকে তাকালো। খাদিজা এসে শতকের মাথার পাশে দাঁড়িয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সবাইকে ভয় পাইয়া দিছিলি, খারাপ লাগছিল বলতে পারস নাই? এখনই কি ছোট আছিস নাকি? শতক মুচকি হাসলো। কিছু বলবে মাহিদ ঝট করে বলল, মা, কাকে কি বলছো? এ তো ছোট থেকেই এমন। উফ, ফুলুনির বাপ। সবাই হেসে উঠল। খাদিজা মতিউর রহমানের দিকে তাকালো। মতিউর রহমানের পিছনে মৈত্রী দাঁড়িয়ে। শতক বলল, মতিউর রহমান গম্ভীর মুখে বলল, মির্জাব্বা, আপনি কাজটা ঠিক করেন নাই। দায়িত্ব বেড়ে গেছে আপনার। নিজের সাথে সবার খেয়াল রাখতে হবে। আম্মা আমার কেঁদে কেটে গঙ্গা যমুনা বানিয়ে ফেললো। বলেই মৈত্রীকে পেছন থেকে এনে কাজ জড়িয়ে সামনে আনলো। শতক দেখতে পায় মৈত্রীকে। চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। চোখের পাপড়ি এখনো ভেজা, ঠোঁট কাঁপছে, এখনই কেঁদে দিবে। আয়েশা হেসে বলল, বিকেলে আমরা বসেছিলাম ভাবিদের বারান্দায়, তখন মিঠু দৌড়ে এসে কেঁদে কেঁদে আব্বা আব্বা করছিল। কি হয়েছে বলতেই শুধু শতক ভাই বলে আবার ভেঙে পড়ে। শতক মুচকি হেসে বলল, ছিচকাতুরে মেয়ে তোমাদের। আয়েশা ভ্রুদয় নাড়িয়ে বলল, এই ছিচকাদনে মেয়ের জন্যই জামাই বাবাজি পাগল বনে গিয়েছিলেন। শতক আয়েশার দিকে তাকালো। আয়েশা পাত্তা দিল না। শফিউর বলল, জানো আয়েশা কি বলেছিল? বলে যাব না স্কুলে, করব না চাকরি, বউ নেই, চাকরি করে কি করব, আরো কত কি। শতক বাবার দিকে তাকালো। শফিউর রহমানও পাত্তা দিলেন না। মতিউর রহমান বলল, আমাকে তো হুমকি দিয়েছিল, বলে কিনা আমাকে শুধু তোমার মেয়েকে দিয়ে দাও, খুব যত্নে রাখবো ইনশাআল্লাহ। মানা করলে সোজা বাইক নদীর ভিতর যাবে। বলেই হাসলো। শতক লজ্জা পেল বেশ, তবে জবাব দিল এবার, বড়ব্বা, তোমরা চুপ করবে নাকি তোমার সব সিক্রেট ফাঁস করে দেব? মতিউর রহমানের হাসি নিভে গেল, তবে বাকি সবাই কৌতূহল বোধ করলো। মাহিদ তো বলেই ফেললো, কিসের সিক্রেট? বল, আমরাও জানি। খুব আগ্রহ দেখতেছি। হয়েছে, এবার সবাই বাড়ি চল, মির্জাব্বা রেস্ট নিক। বলে মৈত্রীর মাথায় হাত বুলিয়ে চলে যায়। মৈত্রী এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সবার কথা শুনছিল। একে একে সবাই বেরিয়ে গেল। ঘরে শুধু সুলতানা, মৈত্রী আর শতক। মৈত্রী বেরিয়ে যেতে নিলে সুলতানা ডাক দিল তাকে। ছেলেটা সারাদিন অসুস্থ বোধ করছিল,
তোর খেয়াল রাখা দরকার ছিল। ও তো কিছু বলবে না, তোর বোঝা উচিত ছিল। থাক সেসব কথা, ওষুধপত্র ঠিকভাবে খাওয়াবে, আর অয়েলি খাবার বানানো বন্ধ। আর আপা, ঘুমা, ভালো লাগবে। বলেই শতকের মাথায় হাত বুলিয়ে চলে যায়। মৈত্রীর চোখটা পুনরায় ভরে ওঠে। তার খেয়াল রাখা উচিত ছিল। মাস্টার দুপুর থেকে কেমন যেন ঝিমিয়েছিল, মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, সে খেয়াল করেনি। আর অয়েলি খাবার, সেই তো এসব রান্না করে আসছে এবারই আসার পর। ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? আয় কাছে। শতকের ডাকে ভাবনাচ্ছেদ ঘটল। মৈত্রী বিছানায় বসলো শতকের মুখোমুখি হয়ে। খেয়ে একেবারে বন্যা বানিয়ে দিয়েছিস। মৈত্রীর ঠোঁট আবার উল্টে গেল, কান্না বেরিয়ে আসে। শতক বলল, এই কাঁদিস না প্লিজ। বলেই মৈত্রীর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মৈত্রী আঁচল দিয়ে চোখের পানি মুছে নিল, শতকের কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। এমনিতে তো আর আদর করিস না, সর্বক্ষণ পিছনে লাগিস, আর এখন অসুস্থ বলে আদর করছিস। মৈত্রী হেসে ঝুঁকে শতকের কপালের চারিপাশে চোখের পাতায় গাল জুড়ে নাকে থুতনিতে পাগলের মতো চুমু দিতে লাগলো। শতক হাসলো। মৈত্রী থেমে নেই। বেশ কিছু পরে মৈত্রী থামলো। শতকের গলা বুক পেটে হাত বুলাতে বুলাতে বলল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। শতক মৈত্রীর দিকে চোখ উঁচিয়ে চাইল। মৈত্রী অপলক শতকের দিকে তাকিয়ে। আই এম ফাইন মিঠু। মৈত্রী কিছু বলল না, না নজর ঘোরালো। ভাবলো মাস্টার মশাই কি তখন শুনেছে তার কথা, জানে তার বাবা হওয়ার কথা? শুনেনি হয়তো। শতক চোখ সরিয়ে নিল। সিলিং ফ্যানের দিকে কয়েক পল তাকিয়ে কাত হয়ে মৈত্রীর উদরে মুখ গুজে দিল। এক হাতে কোমর বেষ্টন করে অপর হাতে উদরের আঁচল সরিয়ে নিয়ে পুনরায় মুখ গুজে দিয়ে কয়েকটা গভীর চুম্বন করলো। মৈত্রী কেঁপে উঠল। মাস্টার মশাই জানে? তখন যে বলেছিলে সেটা সত্যি? উদরে মুখ গুজেই বলল শতক। মৈত্রীর গা শিরশির করছে। শতকের দাড়ি চুকছে তার উদরে। মৈত্রী শতকের চুল শক্ত করে ধরে সরাতে চাইল। শতক সরল না, বরং আরো চেপে গেল। উদরে গাল দ্বারা ঘষা দিল মৈত্রী। উহ বলে উঠল। শতক আবারও দিল। মৈত্রী চুল খামচে সরানোর চেষ্টা করে বলল, লাগছে তো। লাগুক, আগে বল সত্যি কিনা। মৈত্রী জানে কিসের কথা বলছে, তবুও বলল, কি? শতক মাথা তুলে মৈত্রীর দিকে চাইল। এক পল দুই পল তাকিয়ে মৈত্রীকে ঝট করে বিছানায় শুইয়ে দিল। মৈত্রীকে আটকে দিয়ে আঁচল সরিয়ে দিয়ে পেটে মাথা রেখে বলল, এই জায়গাটা আমার আব্বা তো আম্মা আছে, তাই না মিঠু? আহ কি সুন্দর আদুরে ডাক। মৈত্রী লম্বা শ্বাস টেনে শতকের মাথাটা চেপে বলল। শতক হাসলো। উদর চুমুতে চুমুতে ভরিয়ে দিল আর বিড়বিড়িয়ে আব্বা আম্মা জপতে লাগলো। তার বিশ্বাসই হচ্ছে না সে বাবা হতে চলেছে। কেউ তাকে আব্বা আব্বা বলে ডাকবে, ছোট ছোট হাত দিয়ে আদর করবে, কখনো শাসন, তার কোলে চড়ে বেড়াবে, কত শত আদর করবে। কিভাবে জানলি? মা বুঝতে পারে। প্রেগন্যান্সি কিট এনে পরীক্ষা করতে বলেছিল। আমি জানিস না কেন? আজই জানতে পেরেছি তো। ওর কতদিন? 1.5 মাস, 2 মাস, কি জানি। হাসপাতালে গিয়ে চেক আপ করবো না? আবার নীরবতা। শতক মৈত্রীর পেটে মাথা দিয়ে শুয়ে আছে। মৈত্রী তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো, তা তুমি খুশি হয়েছো? শতক মাথা তুলে মৈত্রীর মুখের সামনে মুখ নিয়ে নাকে স্পর্শ করে বলল, তোর কি মনে হয়? মৈত্রী শতকের গাল টিপে দিল। শতক মৈত্রীর পিঠের নিচে এক হাত দিয়ে তাকে বুকে জড়িয়ে নিল শক্ত করে। মৈত্রীও তার বুকে মুখ গুজে দিল। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি হয়েছি মিঠু। আমার কেমন যেন ফিলিং হচ্ছে, কেমন যেন, আই ক্যান্ট সে। আমারও। আমি বাবা হব। আমি মা। আমি আব্বু বলবে না, মামা বলবে। বলেই মৈত্রী শতকের বুক থেকে মাথা সরিয়ে চোখ টিপ দিল। শতকের ভ্রু কুচকে যায়। তোকে ফুপি বলবে, দেখে নিস। মৈত্রী হেসে শতকের গাল টিপে বলল, মাকে চিনে নিবে, দেখে নিও। শতক মৈত্রীর দিকে গভীরভাবে তাকিয়ে অপলক। মৈত্রী কয়েকবার চোখ ঝাপটায়, চোখের ইশারায় জানতে চায় কি হয়েছে। শতক নির্বিকার তাকিয়ে। মৈত্রী তার চোখের গভীরতা কিছু অনুভব করতে পারল। সে শান্ত হয়ে এলো, তারপর শুধালো, ওভাবে তাকিয়ে আছো কেন? শতক অপলক তাকিয়ে উত্তর দিল, তোকে খুব আদর লাগছে, একটু আদর করি। শতক হেসে কপালে চুমু এঁকে দিল, গালে নাকে ডগায় থুতনিতে। এরপর তড়িৎ বেগে আঁকড়ে ধরল অধৈর্যরা। মৈত্রী শতকের চুল খামচে ধরে। তাদের এই তীব্র ভালোবাসাময় মুহূর্তে বাগড়া দিতে হাজির হলো হুমায়রা ও মাহিদ। কিছুক্ষণ আগে খাদিজার মুখে মৈত্রীর প্রেগনেন্ট হওয়ার কথা শুনে হুমা ও মাহিদ ঝগড়া করতে করতে ওদের রুমেই আসছিল। হুমা বলল, ইস, আমি ফুপ্পি হব? মাহিদ তার মাথায় চাটি মেরে বলল, গাদি তুই খালা হবি, ফুপি নস, আর আমি মামা হব। হুমায়রা মাথা ডলতে ডলতে বলল, মাহি ভাই মারছো কেন? আর 100 ভাই ভাই হয়, তাই ফুপ্পিও হব, আর খালামুনিও। আমার ভাগ্নিকে বলবো তোকে খাফু বলে ডাকতে। খালার খা, ফুপ্পির ফু, খাফু। তুমি বুঝলে কিভাবে যে ভাগ্নি হবে?
কানেকশন আছে বুঝলি। বলেই রুমে ঢুকে পড়ে। দরজা খোলা থাকায় নক করার কথা মাথা থেকেই বেরিয়ে যায়। ভিতরে শতক মৈত্রীকে অমন অবস্থায় দেখে হুমা ও মাহির থতমত খেয়ে যায়। কি করবে বুঝতে পারছে না। শতক মৈত্রী অমন আবেগীয় মুহূর্তে শব্দ শুনে চোখ বড় বড় করে তাকিয়ে তড়িঘড়ি করে উঠে পড়ে। শতক চিল্লিয়ে বলে, নক করে ঢুকতে পারিস না, বেয়াদবের দল। মাহিদ ও হুমা ততক্ষণে বেরিয়ে যাচ্ছিল। শতক চেঁচাতে দাঁড়িয়ে পড়ে। মৈত্রী লজ্জায় মরিমরি হয়ে উঠে ওয়াশরুমে ঢুকে। হুমাকে যেতে বলে মাহিদ ফিরে আসে শতকের কাছে ফিসফিসিয়ে বলে, তুই দরজা বন্ধ করতে পারিস না? শতক চোখ রাঙানি দেয়। মাহিদ হেসে বলে, যা হওয়ার হয়ে গেছে, ভুলে যা। আসলে মামা হওয়ার সুসংবাদে আপ্লুত হয়ে পড়েছি। কংগ্রাটস ইয়ার। বলেই শতকের পিঠ চাপড় দিল। শতক আস্তে ধীরে উঠে আলমারি থেকে টি শার্ট নিয়ে পড়তে পড়তে বলল, তোরা জানলে কিভাবে? মা বলল। সবাই জানে? শতকের কেমন যেন বিব্রত বোধ হয়। সবাই জানে, একটু লজ্জা লজ্জাও লাগছে। কথা চুপ করে আছেন যে? কি বলবো? বাহ, কথা বলার জন্য কথা খুঁজে পাচ্ছেন না। আপনি তো আমার বকবকানিতে বিরক্ত হন। বলেছে আপনাকে? বলতে হয় না, বুঝতে পারি। তা কিভাবে বুঝলেন? ওভাবেই বিরক্ত করি আমি তো। কচু বুঝছেন না ম্যাডাম। তাহলে বিরক্ত হন না বলছেন? সহজ স্বীকারোক্তিতে কথা খুশিতে বাকবাকম। সে ফোন নিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। নওরিন পড়ার টেবিল থেকে উঠে কোমরে হাত রেখে কথার উদ্দেশ্যে বলল, প্রেম করছিস কর, ব্যালকনিতে বসে নীরবে তোর ওই গুন্ডা নীরবের সাথে পীড়িতের আলাপ কর, আমাকে কেন ডিস্টার্ব করছিস? কথা চোখ রাঙানি দিল। এই নড়ুর বাচ্চা নীরবকে গুন্ডা বলছে। ওপাশ থেকে শুনতে পেল কি? কথা স্পিকারে হাত রেখে নওরিনকে ফিসফিস করে বলল, নুরুর বাচ্চা, তোকে আমি কাঁচা গিলে নেব। আমার মানুষকে তুই গুন্ডা বলিস? আমার মানুষ। কথা ফোন নিয়ে ব্যালকনিতে গেল। আপনার ওই বান্ধবীটা? কথা আমতা আমতা করে বলল, আসলে ওর মাথায় সমস্যা। নীরব হাসলো। ছোট বাচ্চাদের মতো তাকে বুঝ দিচ্ছে। কথা, আমার সাথে জড়ালে আপনাকে এসবই শুনতে হবে। এর থেকেও বেশি কটু কথা আমি সব শুনবো, আপনি শুধু পাশে থাকবেন। নীরবকে বলতে না দিয়ে বলে উঠল কথা। নীরবের অধরকোণে প্রশান্তির হাসি ফুটে উঠল। পৌষ মাঘ মিলে শীতকাল। ধরণীতে শীত বিরাজমান। পৌষ মাসের অর্ধেক চলছে, যার দরুন শীত জেঁকে বসেছে। সকালবেলায় কুয়াশার চাদরে ঢেকে থাকে পরিবেশ। বেলা গড়ানোর সাথে সাথে তা বিলীন হয়ে যায়। ধানের ক্ষেত, যাকে আমরা গ্রামীণ ভাষায় চড়া বলে থাকি, এই শীতের মৌসুমে সব চড়া খালিই পড়ে থাকে। তবে অনেক ক্ষেতে কৃষক সরিষা বুনেছে, যার কুশি গজিয়েছে। চড়ার মাঝে মাঝে বিভিন্ন জায়গায় শুকনো খড়কুটা পালা দিয়ে রেখেছে, আবার ছড়িয়ে দিয়ে শুকাতে দিয়েছে অনেকে। সেই খড়কুটোর ভিতরে ছোট ছোট বাচ্চারা কখনো খেলছে তো কখনো গড়াগড়ি খাচ্ছে। গৃহিণীরা রোদে ধান দিয়েছে শুকোতে। দেশীয় পাখি ছাড়াও বিভিন্ন অতিথি পাখি চড়ায় চড়ায় উড়ে বেরিয়ে কীটপতঙ্গ শস্য খাচ্ছে আর কিচিরমিচির শব্দে চারিপাশে মুখরিত করছে। আমাদের গ্রাম বাংলায় আবহাওয়া অন্যান্য দেশের তুলনায় স্বস্তিদায়ক হয়। প্রতি বছরই নানান ধরনের অতিথি পাখির আগমন ঘটে। গ্রামের সারি সারি খেজুর গাছগুলোতে মাটির কলস বেঁধে রাখা হয়েছে। জমজমাট শীতে খেজুরের রস ছাড়া জমে। শীতকালীন ছুটিতে আছে স্কুলের বাচ্চারাও শিক্ষকেরা। তাছাড়া বছরের শেষ দিকে সকলের বার্ষিক পরীক্ষা দিয়ে ছুটিতে শুধু মাধ্যমিকের বাচ্চারা টানাপোড়া নেই। তাদের এক্সাম ফেব্রুয়ারিতে। সুলতানা শফির ছুটি কাটাচ্ছে। শতকের স্কুল ছুটির সাথে সব ব্যাচও, শুধু মাধ্যমিকের একটা আছে। হুমায়রা জেএসসি দিয়ে ছুটিতে নানার বাড়ি বেড়াতে গেছে, সাথে আয়েশা, হাবিবুর, জ্যোতি। অবশ্য জ্যোতি মৈত্রীদের কলেজে ইসলামিক ইতিহাসে অনার্সে ভর্তি হয়েছে আয়াত ভার্সিটিতে। শতক বিছানায় বসে প্লেটে ভাত মাখাচ্ছে, মৈত্রী সামনে বাবু হয়ে বসে। মৈত্রীর 4 মাস চলমান, পেটটা সামান্য ফুলেছে। শতক ভাত লোকমায় পুড়ে মৈত্রীর মুখে ধরে। শান্ত মৈত্রীর বিরস মুখে পুড়ে নেয়। নাকটা পিটপিট করছে, চোখটা জ্বলছে। কান্না আসছে কি? শতক আবার লোকমা দেয়। মৈত্রীও মুখে পুড়ে নেয়। হঠাৎ বিষম খায়। কাশতে কাশতে ঝাল ভাত নাকে মুখে উঠে যায়, মুখটা লাল হয়ে যাচ্ছে। শতক উঠে প্লেট পাশে রেখে পানির গ্লাস দিয়ে পিঠে হাত ডলতে ডলতে বলে, সব কিছুতেই তাড়াহুড়া, একটু স্থির থাকতে পারিস না? একটু কথা শুনবে না? গম্ভীর ধমকের সুরেই বলল কথাটি। মৈত্রী শুনল, চোখ পানি খেয়ে চোখ মুছল। বিষম খেয়ে অনেক খারাপ লাগছে, তার নাকে ঝাল উঠেছে। তবুও চুপ করে রইল। ইদানিং শতকের অভ্যাসে রপ্ত করে নিয়েছে, কারো কথায় কষ্ট পেলে চুপ বনে যায়। শতক মৈত্রীকে ছেড়ে পুনরায় বিছানায় বসে প্লেট নিল। মৈত্রী শান্তভাবেই বলল, খাবো না। শতকের কপালে ভাঁজ পড়ে। সকালেও কিছু খাস নেই, একটা ডিম সেদ্ধ ছাড়া, সেটাও বমি করে ভাসিয়ে দিয়েছিস। খেতে হবে না?
মাত্র 2 লোকমা খেলি, হা কর। খেতে ইচ্ছে করছে না। সহজ স্বীকার। শতক লোকমা বাড়িয়ে বলল, তবুও খেতে হবে, না খেলে কিভাবে হবে? তুই একানোস, তোর ভিতরে ছোট্ট একটা প্রাণ আছে, তুই না খেলে সে অনাহারে থাকবে। হা কর বলছে। মৈত্রীর কান্না পেল, বিষম খেয়ে কাশতে কাশতে গলা ব্যথা হয়ে গেছে, তবুও জেদে হা করলো। সব বাচ্চার চিন্তা, তাকে তো ভুলেই বসেছে সকলে। শতক মুখে ভাত দিয়ে বলল, খেয়ে দিয়ে চুপটি করে শুয়ে থাকবে, কোনো কাজ করতে যেন না দেখে। ভালোভাবে কথা বললে তো কানে ঢোকে না, কাজ করতে বারণ করি, উনি জেদ করেই করবে। এই সময় সর্বদা সচেতন থাকতে হবে, ভারী কাজ করা যাবে না। আর উনি বালতি বালতি কাপড় কাচবে, সব রান্না একাই করবে, ঘর পোছা দেবে, দৌড়ঝাপ তো আছে। এ বাড়ি ও বাড়ি, ঠিক মতো খাবে না, খেতে বললে ইচ্ছে করছে না, চিল্লাচিল্লি করবে, সব সময় জেদ। এত জেদ আসে কোত্থেকে? হ্যাঁ, শতকের ধমকে মৈত্রী এবার চোখের পানি ধরে রাখতে পারল না। বাচ্চা আসার পর থেকে শতকের 101টা বিধি নিষেধ, এটা করো না, ওটা করো, এটা খাবে না, ওটা খাও। মৈত্রীর রাগ হয় প্রচুর, চেঁচিয়ে ওঠে মাঝে মাঝে। তার কাজ করতে ভালো লাগে, বসে থাকলে কেমন যেন হাত পা ঝিঝি করে। আর শতক কোনো কাজই করতে দেবে না, একদম পটের বিবি হয়ে শুধু ঘুম দেবে আর খাবে। মৈত্রী মানে না, জেদ করে কাজ করে। শতকের স্কুল বন্ধ হয়, আরও ঝামেলায় পড়েছে মৈত্রী। শতক মৈত্রীর কান্না দেখে গড়ল না, বেশি আদর করে করে মাথায় বসিয়েছে। এখন কোনো কথাই শুনে না, একটু শাসন জরুরি। আর মৈত্রী একা না, বাচ্চা আছে, তাকে সাবধানে চলাফেরা করতে হবে, নিজের যত্ন নিতে হবে। অথচ মেয়েটা কিচ্ছু শুনছে না, শুধু জেদ। জেদ করে একটু আগে কাপড় কেচেছে, শতকে সে ধমকিয়ে তুলেছে তাকে। হা করছিস না কেন? খাবো না। জেদি উত্তর। শতক শক্ত কণ্ঠে বলে, খেতে হবে, ভারে ভারে হা কর। খাবো না বলছি তো। শতক প্লেটটা রেখে মৈত্রীর গাল চেপে জোর করে লোকমা মুখে পুরে দিল। মৈত্রীর গাল দিয়ে এঁটো মেখে জেদি মৈত্রী থু দিয়ে সব ভাত ফ্লোরে ফেলে দিল। শতকের চোয়াল শক্ত হলো। একদম আমার সাথে কথা বলবি না বলেই শতক প্লেট নিয়ে রুমের বাইরে চলে গেল। মৈত্রী তার যাওয়ার দিকে তাকিয়ে রইল, চোখ দিয়ে অনর্গল বাড়িধারা বইছে, গালে মুখে এঁটো লেগে তার। নীরব দোকানে বসে, তার চাচা নেই আজকে, শুধু সে আর কর্মচারী ছেলে বাবু। তেমন কাজ নেই কারো, দোকানে ভিড় নেই, এমনিতেই স্বর্ণের দোকানে ভিড় তো হয়ই না, তবে কাস্টমার আসে। কিন্তু কিছুদিন হলো কোনো কাস্টমার নেই। নীরবের মুখ গম্ভীর। বাবু ছেলেটা বেশ কয়েকটা ঝাড়ি খেয়েছে, তবু উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে। নীরবের মুডটা অফ বেশ কিছুদিন ধরেই। আর মুড অফের কারণ কথা মেয়েটা আগের মতন একটু পরিবর্তন হয়েছে। আগে প্রতি রাতে কথা নিজে ফোন দিয়ে বেশ সময় আলাপ করতো, আর এখন নীরব ফোন দেয়। মেয়েটি ধরে টুকটাক কথা বলতেই বলে, রাখছি, পড়া আছে। একদিন তো ধরেইনি। সেই পাগলামোটা আর নেই। ভালোবাসা কি ফুরিয়ে যাচ্ছে, নাকি ভালোবাসা ছিলই না, শুধু ক্ষণিকের আবেগ, নাকি জেদ? নীরব আর ভাবতে পারল না। মেয়েটার সাথে সে জুড়ে গেছে ওতপ্রোতভাবে। এখন কথার সাথে কথা না বললে হাঁসফাঁস লাগে, দম বন্ধ হবার উপযোগ। সর্বদা মাথায় কথা ঘুরে, মৈত্রীর কথা আর মনে পড়ে না। আর পড়বে কিভাবে? মৈত্রীকে তার ভালো লাগতো শুধু ভালোই, আর ভালো লাগাটা মৈত্রীর নরম সুলভ স্বভাব চরিত্রের জন্য। আর কথা, নীরব অনুভব করেছে মেয়েটাকে সে ভালোবাসে, তার মায়াতে নীরবকে বেশ বাজেভাবে জড়িয়েছে। কথাকে সে কথা অনেকভাবেই বুঝিয়েছে, আর মেয়েটা বুঝেছে। তারপর সব ভালোই চলছিল। রাতে নির্জনে মিষ্টি মিষ্টি ফোন আলাপ, কখনো ভিডিও কলে একে অপরের দিকে তাকিয়ে থাকা, একে অন্যের কথায় মুচকি হাসা, লজ্জা পেয়ে যাওয়া। তারপর হঠাৎ করে কেমন অবহেলা শুরু হলো। নীরব কথার সাথে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়েছে বেশ সময় ধরে। নীরব কথার সব স্টোরি পোস্ট দেখে, একদল বন্ধুদের সাথে সেলফি, গ্রুপ পিক, রেস্টুরেন্টে খেতে গিয়ে সকলের সেলফি, কোথাও ক্যাম্পে গেলে আরও কত। ছবিতে বেশ কিছু ছেলে ফ্রেন্ডসও আছে। নীরব জিজ্ঞাসা করেছিল কথা বলতো, তার সাথেই পড়ে সবাই ডাক্তার। নীরব কিছু বলতো না। কথার ছেলে বন্ধু থাকা নীরবের একটুও পছন্দ না, তবুও চুপ রইত। ছেলেগুলোকে দেখে কেমন হীনমন্যতায় ভুগত। ছেলেগুলো কত স্মার্ট, হ্যান্ডসাম দেখতে, তবে সেও কম হ্যান্ডসাম নয়। সকলেই তার সৌন্দর্যের প্রশংসা করে। তার দাদি তো বলে, আমার নাতি পুরাই রাজকুমার, তার থেকেও বেশি সুন্দর দেখতে। আমার নাতির থেকে সুন্দর পোলা এই গ্রামে আর একটাও নাই। কিন্তু সৌন্দর্যে কি এসে যায়? যোগ্যতা থাকতে হবে না? সে উচ্চ মাধ্যমিকে টেনে টুনে পাস, আর ওরা ডাক্তার। ভাই কার কথা ভাবেন? ভাবির কথা? ভাবি তো কে বা আছে, আর তো আয়সে না গ্রামে। বাবুর কথাই ভাবনাচ্ছেদ ঘটলো। বাবুকে ধমকে বলল, এত কথা বলিস কে তুই? মুখ বন্ধ রাখ, নইলে এমন জায়গায় মারবো না, না কাউরে দেখাইতে পারবি না সহ্য করবার পারবি। বাবু চুপ করে গেল। এই গুন্ডার ভরসা নাই। নীরব ফোন বের করে কথাকে কল করলো। রিং হতে হতে বন্ধ হয়ে গেল। নীরবের বুক হাহাকার ভরে গেল, তবুও কল করলো আবার। না, এবার কথা রিসিভ করলো। ওপাশ থেকে হ্যালো বলতে নীরব গম্ভীর কণ্ঠে বলল, কল রিসিভ করছেন না কেন? কথা আমতা আমতা করে বলল, রাউন্ডে ছিলাম, সাথে ডাক্তার ছিল, তাই ধরতে পারিনি, সরি। রাতেও কি রাউন্ডে ছিলেন?
কথার জবাব বন্ধ হয়ে গেল। কি বলবে? নীরব দীর্ঘশ্বাস ফেলে বলল, চুপ করে গেলেন যে? আসলে সারাদিন ব্যস্ত থাকি, রাতে ক্লান্ত হয়ে কখন চোখে ঘুম নামে। কথার উত্তর শুনে নীরব শূন্যে চাইল। আপনি কি এখনো ব্যস্ত? কথা আমতা আমতা করে বলল, আসলে একটু একটু। আচ্ছা, রাখছি। বলেই নীরব কল কাটলো। নওরিন কোল্ড কফিতে চুমুক দিয়ে কথার দিকে তাকিয়ে বলল, বাপ্পা, প্রেম এত জলদি ফুরত? কথা কিছু বলল না। মলিন হাসলো। শীতের রাত। সাধারণত শীতের দিন ছোট ও রাত বেশ দীর্ঘ হয়ে থাকে, আর রাতের বেলায় জমকালো শীত পড়ে। গ্রামের মানুষ এমনিতেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। শীতের রাতে তো 7টা-8টার দিকেই ঘুমিয়ে যায়। শীতে মতিউর রহমানের বেচাকেনা ভালোই চলছে। শীতের কাপড়ের চাহিদা ব্যাপক। আর এখানকার বিত্তশালী মানুষজন তো এক শীতের সোয়েটার পরের শীতে পরে না, আর অনেকে 4-5 বছরের সোয়েটার এখনো গায়ে জড়িয়ে। সব টাকার খেলা। মতিউর রহমান বাড়িতে ফিরে দেখে খাদিজা ও ঝর্ণা কাঁথা সেলাই করছে এই রাতেই। বর্ণা এখন গৃহস্থালীর সব কাজই টুকটাক পারে। তার অনার্স শেষ বর্ষের এক্সাম সামনে, অথচ এখানে বসে কাঁথা সেলাই করছে। সে হাতের ব্যাগ সোফায় রেখে বলল, আম্মা, সামনে আপনার পরীক্ষা আর আপনি কাঁথা সেলাই করতেছেন? ঝর্ণা মুচকি হেসে বলল, আব্বা, পড়া শেষ কইরে বসেছি, আর একটা ধাগা তাই শেষ হবে মৈত্রীর বাবুর জন্য। সুন্দর হয়েছে না? মতিউর রহমান হাসলেন। ছোট নকশি কাঁথা। বউ শাশুড়ি মিলে কয়েকদিন ধরে এর পিছনে পড়ে আছে। খাদিজা কাজ ঝটপট শেষ করে স্বামীর উদ্দেশ্যে বলল, হাত মুখ ধুয়ে কাপড় পাল্টে নেই, এই ফ্লাক্সে গরম পানি আছে, ওই বাড়িতে যাব। মিঠুকে এখনই খেতা দিয়ে আইছি। মতিউর রহমান স্ত্রীর বাচ্চামো দেখে হেসে বলল, এখনই দিবা? বাচ্চা হলে তারপর দিও। আর ছোট আম্মা কোথায়? বলতে বলতে আরু আব্বা আব্বা ডাকতে ডাকতে দৌড়ে বাবার কোলে চলল। পিছনে মাহিদ। মতিউর রহমান মেয়েকে কোলে নিয়ে আদর করলো। আব্বা, আমার জন্য কি আনিছো? খাদিজা আরুর দিকে চোখ পাকিয়ে বলল, ওর জন্য কিছু আনবেন না? একটুও পড়বার বসছে না, কয়েকদিন পর থেকে স্কুল শুরু হইব। আর ওনার বাজরামি জানেন কি করছে? বিকেলে মিঠু আইছিল, ওরে পড়তে বসবার কইছিল শুধু, আর ও মিঠুরে ধাক্কা দিছিল। মতিউর রহমান মেয়ের দিকে চাইলো। আরু ঠোঁট উল্টে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। মাহিদ মাকে বলল, মা, ও তো ছোট, বোঝে নাকি? খাদিজা কিছু বলবে, মতিউর রহমান চুপ করতে বলে মেয়েকে আদর করে বোঝাতে লাগলো। আর ও লক্ষ্মী মেয়ের মতো বাবার কথা এশায় জানিয়ে গলা জড়িয়ে ধরে। শতকদের ড্রয়িং রুমে আড্ডা বসেছে। শবনম, আকিব এসেছে সাথে, বাচ্চারা সহ। বাচ্চাদের স্কুল ছুটি হওয়ার আর আকিবেরও অফিসে শীতকালীন ছুটি থাকায় শবনম বাবার বাড়িতে এসেছে। সেই দাদির মৃত্যুর সময় এসেছিল। শুনেছে মৈত্রী প্রেগনেন্ট, কিন্তু আসবো করে আসা হয়নি তাদের। সহস্রটাও কাল ভোরের বাসে আসবে। সবাই হাসি ঠাট্টায় মেতে। মতিউর রহমান আর খাদিজাও আছে। উপস্থিত নেই আরু, মাহিদ ও ঝর্ণা। আরু এখন মৈত্রীর থেকে দূরে দূরেই থাকে। আরু শুনেছে তার বোনের বাবু হবে, সেও খুশি হয়েছিল। তবে সবাই এই পেটে থাকা বাবুকে অনেকগুলো পুতুল খেলনা দিয়েছে, অনেক ভালোবাসে। আবার বাবু আসলে আরো কিনে দিবে বলেছে। তখন সে মুখ ফুলিয়ে নিয়েছে। সবাই ওই বাবুকে ভালোবাসে, তাকে না। সে কাউকে বলেনি, তবে মনে অভিমান করে বসে আছে। শতকের কোলেও যায় না তেমন একটা। তার পছন্দের মেজ আম্মার কাছেও কম আসে। তখন মতিউর রহমান ও খাদিজা শতকদের বাড়িতে তাকে নিয়ে যাওয়ার কথা বললেই সে ভাইয়ের কোলে বসে জেদ ধরেছে যাবে না। তাই ওকে রেখেই খাদিজা ও মতিউর রহমান এসেছে। মৈত্রীর মুড এখনো থমথমে। শতক এখনো তার সাথে কথা বলেনি। আর না মৈত্রী সেধে বলেছে। আকিব নানান ধরনের মজা করছে বাচ্চা নিয়ে। বাচ্চার জন্য অনেক খেলনা এনেছে, ছোট ছোট জামা, জুতা, একটা দোলনাও এনেছে। মৈত্রী কিছু বলেনি, শুধু কুশল বিনিময় করে। আড্ডার মাঝে বিন্দু মৈত্রীর সামনে এসে বলল, মামুনি, তোমার পেট ফোলেনি কেন? আমার ফ্রেন্ডের আম্মুর বাচ্চা হয়েছে, তার পেট তো অনেক ফুলেছিল। সবাই তার কথায় হেসে উঠল। মৈত্রীও। চন্দ্রবিন্দু আগে খালামুনি বলতো, এখন মামুনি বলছে। আপা শিখিয়ে দিয়েছে হয়তো। শতক বিন্দুর গাল টেনে বলল, আম্মা জান, কেবল তো 4 মাস, আরো কয়েক মাস পরে হবে। মৈত্রী বাবার বাহুতে মাথা ঠেকিয়ে দিল। মতিউর রহমান মেয়ের কাজ জড়িয়ে বলল, খারাপ লাগতেছে আম্মা? মৈত্রী মাথা নাড়ল, লাগছে না। বরব্বা, তোমার মেয়ে একটু কথা শোনে না, সারাদিন কিচ্ছু খায়নি, দুপুরে 3 লম্বা খেয়েছে শুধু। এখন রাতে তুমি খাইয়ে দিও, আমার কথা তো শুনবে না। মৈত্রী মাথা নিচু করে নিল। সুলতানা শুনে বলল, এই স্টেজে ওকে সাবধানে থাকতে হবে, অথচ ও কেয়ারলেস থাকে। রানু আসে কেন কাজ করার জন্য, অথচ মৈত্রী কাজ করবে। রান্নাঘর মোছা, আজ নাকি কাপড় কেচেছে। ওকে কত করে বলি, শোনেই না, জেদ ধরে কাজ করে। আগে তো এমন ছিল না। হ্যাঁ, প্রেগনেন্সি টাইপে মেজাজ খিটখিটে হয়, কিন্তু নিজের বাচ্চা আর ভালো তো বুঝতে হবে না।
মৈত্রীর চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ল। সুলতানা তা দেখে বলল, কাঁদছো কেন? বকিনি তোমায়। মৈত্রী জল মুছে নিল। মতিউর রহমান মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, আম্মা, এসব কি শুনছি? আপনি না আমার ভালো আম্মা, যার নামে কেউ কখনো নালিশ দেয়নি। মৈত্রী সোফা থেকে উঠে হনহন করে রুমে চলে গেল। মতিউর রহমান ডাকলো। আম্মা। দাঁড়ায়নি মৈত্রী। খাদিজা, শফিউর রহমান, আকিবও ডাকলো। শতক ঠায় দাঁড়িয়ে সবাই ডাকছে, তাদের কথা তোয়াক্কাই করলো না। আকিব বলল, রাগ করেছে বোধহয়। প্রেগনেন্সিতে এসব কমন ব্যাপার, হঠাৎ মেজাজ খারাপ হয়ে যায়। শবনম তো সামনে যা পেত তাই ছুড়ে মারতো আমায়। সেই দিক দিয়ে মৈত্রী শতক গুণে ভালো। হেসে বলল। শবনম চোখ রাঙানি দিল। বেশি কথা বলো তুমি। শবনমের কথায় আকিব চুপ করে গেল। মতিউর রহমান চিন্তিত, তবে তার মেয়েটা শান্তশিষ্ট, ভদ্র, কারো মুখের উপর না করে না, বেয়াদবির প্রশ্নই আসে না। মেয়েটা এভাবে সবাইকে অগ্রাহ্য করে চলে গেল, তার বিশ্বাসই হচ্ছে না। সে সুলতানাকে বলল, কিছু মনে করো না তোমরা, আমি বুঝিয়ে বলবো নি। বড় আব্বা, সেসব পরে হবে। খিদে পেয়েছে আমার, চলো আজ তুমি আমাকে খাইয়ে দেবে। মতিউর রহমান হাসলো। সুলতানা বলল, শতক, মৈত্রীকে ডেকে আন, খেতে বল যা। আমি ডেকে নিয়ে আসি মিঠু মাকে, আর তোমরা একটু বেশি বেশি করো ওর সাথে। ওর যা ভালো লাগে ও করুক না, সব সময় ঘ্যান ঘ্যান করো, ওটা করিস না, এটা করিস না, এটা খাস না, যে কারোর মেজাজ খারাপ হবে। বলেই চলে যায়। শবনমকে খাইয়ে মতিউর রহমান প্লেটে বেশি করে ভাত ও মুরগির মাংস নিল। খাদিজাকে খেতে বসতে বললে তিনি বসেনি। সুলতানা হাত ধরে বসালে বলে, খুশবুর আর ঝর্ণা না খেয়ে অপেক্ষা করছে, ওদের সাথে খাবো, তোমরা খেয়ে নাও। মৈত্রী আসেনি শফিউরের ডাকে। খাদিজা গিয়েছিল, তাও আসেনি। শতক যেতে নিলে মতিউর রহমান আটকে দেয়। প্লেট নিয়ে নিজেই যায়। মৈত্রী কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। মতিউর রহমান ডাক দিল। একবার, দুইবার, তিনবারের বেলায় মৈত্রী উঠে বসে। বাবাকে প্লেট হাতে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, আপা খিদে লাগছে, খাইয়ে দাও। আপনার মেজে অব্বা এসেছিল, জানি কেন। এটা কিন্তু ভালো দেখায় না। সে আপনার বড়, আপনার আচরণে কষ্ট পেয়েছি। আর সুলতানা, মেজে অব্বা আপনার ভালোর জন্যই বলে। আপনি অযথা জেদ করবেন না, আমি যেন আর না শুনি। আমার প্রশংসা শুনতেই ভালো লাগে, বুঝতে পারছি। মতিউর রহমান মেয়ের মুখে ভাতের লোকমা দিয়ে বললেন কথাগুলো। মৈত্রী চোখ ভিজে এলো, মুখ ভর্তি খাবার নিয়ে মাথা নাড়লো, মানে বুঝতে পেরেছে। মতিউর রহমান মেয়েকে বুঝিয়ে সবটুকু খাবার খাইয়ে দিল। মৈত্রীর খেতে ইচ্ছা করছিল না, তবুও ভয় নাকি জেদ নাকি অভিমানে সবটুকু খাবার খেলো। মতিউর রহমান চলে যায়। শতক রুমে এসে দেখে মৈত্রী বসে আছে, গায়ে গোল জামা, পায়জামা বড় ওড়না দিয়ে গা ঢাকা, শীতের পোশাক পরেনি। শতক সোফায় পড়ে থাকা শাল নিয়ে ওর গায়ে জড়িয়ে দিল। তখন ওভাবে চলে আসার মানেটা কি? আমি কিন্তু বেয়াদবি সহ্য করব না। শান্ত গম্ভীর কণ্ঠে বলে শতক। মৈত্রী অন্যদিকে ফিরে শতক ওকে চুপ থাকতে দেখে বলল, হেই, কথা বলছিস না কেন? মৈত্রী নাক টেনে বলল, তোমার সাথে কথা বলতে মানা করেছিলে। শতকের রাগের মাঝেও হাসি পেল। মৈত্রী বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে যেতে নিলে শতক তার সাথে পা বাড়ালে মৈত্রী শান্ত ভঙ্গিতে বলল, এখন কি আমি ওয়াশরুমেও যেতে পারবো না? নিষেধ আছে নাকি পাহারাদার হিসেবে সাথে যাবে? শতক সরে দাঁড়ালো। বাঘিনীর আম্মা কেঁপেছে। মৈত্রী ওয়াশরুমে গিয়ে একটু পরে বেরিয়ে আসলো। শতক ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে মৈত্রী শুয়ে আছে। সে টি শার্ট খুলে লাইট অফ করে পাশে শুয়ে কম্বল টান দিল। মৈত্রীও কম না, সেও টান দিল। শতক প্রতি উত্তরে একটু জোরে টেনে নিল। মৈত্রীর উপর থেকে কম্বল সরে গেল। মৈত্রী আর টান দিল না। শতক বেশ কতক্ষণ শুয়ে থাকলো ওভাবে। তারপর পিছন ফিরে দেখলো মৈত্রী থরথর করে কাঁপছে, তবুও কম্বলের ভিতরে আসছে না। শতক মনে মনে নিজের কপাল চাপড়ায়, কম্বল জড়িয়ে মৈত্রীকে বুকে ঢেকে নেয়। এত চেরি মানুষ আমি কখনো দেখিনি। মৈত্রী হাড় কাঁপানো শীতে ওম্পে শতকের বুকে আরো জড়িয়ে গেল। শতক আরো শক্ত করে বন্ধনে আবদ্ধ করে নেয়। এত পোরাস কেন তুই আমায়? কথা শুনলে তোর বকি না। প্রেগনেন্ট হওয়ার পর থেকে কেমন অবাধ্য হচ্ছিস তুই। মৈত্রী শতকের বুক থেকে সরে বালিশে মাথা রাখলো। শতক তার উপরে ফিরে নাক ঘষে। কাঁদছিস কেন? বকেছি আমি? মৈত্রী তার থুতনিতে কামড় বসালো। গালে, গলায়, বুকে বেশ কয়েকটা কামড় বসালো। শতক বলল, সরে যাবো আমি? বলেই সরতে নিলে মৈত্রী গলা জড়িয়ে ধরে। কি ছাড়, যাচ্ছে সরে। মৈত্রী ছাড়লো না, আরো শক্ত করে জড়িয়ে ধরে। শতক মাথায় হাত বুলিয়ে চুমু খায় চুলের ভাঁজে। মৈত্রী মাথা উঁচিয়ে যায়। শতক তার গালে অধর বসায় বেশ কয়েকবার। মৈত্রীর মন ভরল না। শতক ইশারায় বলল কি? মৈত্রী তার অধরে অধর বসিয়ে বলে, অনেক আদর করো। শতক হেসে উঠল।
কুয়াশায় ঢাকা সকাল, চারিপাশ আবছা আবছা দেখা যায়। সূর্যি মামাকে দেখা যায় নিভু নিভু, মাঠঘাট সব শিশিরে ভিজে আছে। পাখির কলতান একটু জোরে শোনা যাচ্ছে, যেন পাখির দল একে অপরের সাথে ঝগড়া করছে। মৈত্রীর মনটা ফুরফুরে। সকাল ভোরেই উঠেছে। শতক মানা করে জাপটে ধরেছিল কম্বলের ভেতরে, এত ঠান্ডায় উঠতে দেবে না। মৈত্রী বেশ কিছু পল ওভাবে থেকে ওয়াশরুমের কথা বলে উঠে সেই যে এসেছে। মৈত্রীর হঠাৎ ভাপা পিঠা খেতে মন চাইলো, ভাবলো মাকে বলবে, তাই মেন দরজা খুলে বাইরে থেকে বেরিয়ে আসে। পরনে সোয়েটার, টুপি ও চাদর। রাস্তায় দাঁড়াতে একটা পরিচিত মুখ দেখতে পায়, সে দৌড়ে তার কাছে যায়। আরে আরে, বউয়ের বোন শালি, দৌড়াচ্ছিস কেন? আমি আসছিলাম তো। এই অবস্থায় কেউ দৌড়ায়? হাজার ভাই, এত ভোরে আসবে বলনি তো। সারপ্রাইজ। মৈত্রী সহস্রের বাহুতে কয়েকটা কিল বসিয়ে দিল। আরে আরে, এতদিন পর এলাম আর তুই মারছিস? ভাইকে বলছি দাঁড়া। আর তার আবার বউয়ের দোষ নজরে আসে না। মৈত্রী খিলখিলিয়ে হেসে উঠল। তখনই পেছন থেকে মেয় মেয় শব্দ শুনে মৈত্রী সহস্রের পেছনে তাকিয়ে অবাক হয়ে বলল, বাঘিনী। তুই নাকি একা একা ফিল করিস? তাই তোর প্রথম বাচ্চাকে নিয়ে আসলাম এত ভোরে তোর বান্ধবীর বাড়ি থেকে। এখন থেকে এটার আগে পিছে ঘুরে বেড়াবি, কাজের ধারের কাছেও যাবি না। মৈত্রী হেসে বিড়ালটাকে কোলে তুলে আদর করলো। হাজার ভাই, তোমার ভাই আবার রেগে যাবে না তো? ওকে রাখতে দেবে? ভাই তো আনতে বললো। শীতের সকালে মিষ্টি ভোরের মিষ্টি আলো সবার ভালো লাগে। সবাই রোদ পোহাতে বসে পড়ে, যেখানে মিষ্টি রোদ হাতছানি দেয়। মতিউর রহমান চুলোর পাশে টুলে বসে হেসেলের আগুনে তাপে হাত গরম করছে। রোদের এখনো খবর নেই। কুয়াশায় ভরপুর সকাল। খাদিজা বেগম এই শীতে উঠোনে হেসেলে বসিয়ে তার দুপাশে উঁচু করে মাটির দেয়াল দিয়েছে, বাতাস না আসে। খাদিজা খিচুড়ি রান্না করছে। মিঠু না তেমন কিটকিটে হয়ে গেছে। আচ্ছা, কয়েকদিন মিঠু এ বাড়িতে থাক। কি বলবে? ওর হয়তো এখানে একটু ভালো লাগবে। মতিউর রহমান স্ত্রীর দিকে তাকে দুহাতের তালু ঘষতে ঘষতে বলল, আমি বলে তো হবে না, আমার অভিভাবক এখন মেজে আব্বা। এক কাজ করো, সুলতানা আর মেজে আব্বারের সাথে কথা বলো। খাদিজা মাথা নাড়লেন। শুকনো পাতা হেসেলের মুখে ঠেলে দিয়ে খিচুড়ি নাড়তে লাগলেন। মৈত্রী গেট ধাক্কা দিল। মতিউর রহমান গিয়ে খুলে মৈত্রীকে বিড়াল কোলে নিয়ে আসতে দেখে বলল, আম্মা, এইটা কই পাইলেন? হাজার ভাই এনেছে মাত্র। ছোট আব্বা কখন এলো? এই এখনই আসার সময় রাস্তায় দেখা হইলো। বলে মায়ের কাছে দাঁড়িয়ে পড়ে। খাদিজা ভ্রু কুচকে বলে, আবার এই বিলাই যদি খামচা দেয়? মৈত্রী মুখ এইটুকু করে বাঘিনীকে চাদরের তলায় লুকিয়ে বলে, দিব না। শতক আব্বাই যদি রেগে যায়? আমি আনতে বলি নাই তো, তোমাদের শতক আব্বাই হাজার ভাইকে নিয়ে আসতে বসে। একটু জোরেই বলল। মতিউর রহমান গম্ভীর সুরে বলল, আম্মা, এটা কেমন বেয়াদবি? খাদিজার সাথে সাথে বলল, ওভাবে বলেনি। আপনি কিছু বললেন না তো? মিঠু এখানে বয়, খিচুড়ি রান্ধিতেছি, খাবি? মৈত্রীর মুখ মলিন। আজকাল অল্পতেই রেগে যায়, চিল্লিয়ে উঠে, কান্না হেসে যায়। তাই চুপচাপ থাকার চেষ্টা করে, তবুও কারো না কারো উপর রাগ ঝেড়েই ফেলে, বিশেষ করে শতকের উপর। কিন্তু শতক কিছু বলে না, শান্ত হয়ে বুঝায় আদর করতে করতে। না, বড্ড বেশি বেশি হয়ে যাচ্ছে আজকাল। কথায় কথায় রাগ আর কান্না চলে আসে, নিয়ন্ত্রণ করতে হবে। বিড়ালকে নিচে নামিয়ে দিল। বিড়াল দৌড়ে মৈত্রীর ঘরে চলে গেল। এটা যে তারও ঘর, আর তাকে এতদিন বনবাসে পাঠানো হয়েছিল। মৈত্রী মায়ের পাশে বসে আবদার জুড়ল, কিছু খাইতে ইচ্ছে করে না আমার। ভাপের পিঠা বানাইবা? ওটা খাইতে মন চাইছে। খাদিজা হেসে মেয়ের পিঠে হাত বুলিয়ে বলল, খাইতে মন না চাইতেও খাইতে হইব। অল্প অল্প কইরা ঘন ঘন খাইবি। আর চাল ভিজিয়ে রাখি, পার দিয়া গুঁড়া কইরা বানাইয়া দেবনি। আর কি কি খাইতে মন চাই কবি। মতিউর রহমান বসে মামের আলাপ দেখছে। মেয়েটা শুকিয়ে যাচ্ছে দিন দিন। যাবে না কেন? কিচ্ছু খেতে চায় না। ঝর্ণা, আরু আর মাহিদ এলো ঘর থেকে বেরিয়ে। আরু রাতে তাদের সাথে ঘুমিয়ে পড়েছিল। আরু টুপিওয়ালা সোয়েটার পরে, পায়ে মোজা জোতা না পরে দৌড়ে বাবার কোলে বসলো। মৈত্রীকে দেখে বলল, তুমি কেন আসিছ? এমনি। মাহিদ হেসে বলল, ওর বাড়ি, ও আসবে না? আরু মুখ গোমরা করে বসে রইল বাবার কোলে। মাহিদ আবারও বলল, একটু মন খারাপ করে বসে আছিস কেন? কই? এই যে আরুর কথা শুনেও তর্ক করলি না? খাদিজা মাহিদকে বলল, খুঁজব, চুপ করতো। মাহিদ হেসে মৈত্রী টুপি টেনে বাইরে বেরিয়ে গেল। ঝর্ণা ঘর থেকে চেয়ার বের করে মৈত্রীকে বসতে বলল। মৈত্রী চুপচাপ বসে। ঝর্ণা ফিসফিসিয়ে জিজ্ঞাসা করে, মন খারাপ কেন ননদিনীর? নন্দায়ের সাথে ঝগড়া হয়েছে? মৈত্রী মুচকি হেসে ফিসফিসিয়ে জবাব দেয়, হয়েছিল কাল রাতেই মিটমাট হয়ে গেছে। তা কিভাবে মিটমাট করলো? আদর করে? মৈত্রী হুঁ বলে খিলখিলিয়ে হেসে উঠল। ঝর্ণাও হেসে উঠল।
মতিউর রহমান আরু ও খাদিজা দুজনার দিকে তাকিয়ে। মৈত্রী ও ঝর্ণা তাদের চাহনি দেখে ঝর্ণা আমতা আমতা করে বলল, ওই হাসির কথা শুনে মতিউর রহমান দোকানে যাবে বলে উঠল। আরুকে বসিয়ে ঘরে চলে গেল। আরু চুপচাপ। ঝর্ণা হেসে তার গাল টিপে বলল, আচ্ছা সোনা মুখ ফুলিয়ে নিয়েছে কেন? আরু মুখটা আরো ফুলিয়ে বুকে দুহাত বেঁধে ভেঙচি কেটে অন্যদিকে চাইল। মৈত্রী আরুর অভিযোগ বোঝে। সে ডাকলো আরুকে। আরু শুনল না। মৈত্রী এসে বোনের মাথায় হাত বুলিয়ে বলল, আমার কাছে অনেক চকলেট আছে, অনেক টেডি আর খেলনাও আছে। ওগুলো এই বাবুর জানি আমি, আমারও আছে, আবার আরো কিনে দেবে। মৈত্রীর পেটে আঙ্গুল দেখিয়ে বলল আরু। তাই? বাবু অত খেলনা দিয়ে তো খেলতে পারবে না, আর চকলেট তো খেতেই পারবে না। তুই কি নিবি কয়েকটা? আরু চোখ উজ্জ্বল হয়ে উঠল। পিটপিট করে চেয়ে বলল, সত্যি দিবে আমায়? হুম। তাহলে এক্ষুনি দাও। চল। শতক তড়িঘড়ি করে ঘর থেকে বেরোলো। পরনে শীতের পোশাক। বেশ জমকালো শীতই পড়েছে। সকালে মৈত্রী ওয়াশরুমের কথা বলে বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে গেলে বিছানায় শুয়ে শতকের চোখ পুনরায় লেগে যায়। সেই সুযোগে মৈত্রী লাপাত্তা। কি করছে কে জানে। শীতের পোশাক পরেছে কি? ভাবনার মাঝেই সহস্র দৌড়ে এসে জড়িয়ে ধরে। সে পড়তে পড়তে বেঁচে যায়। ভাই ভাই ভাই, কত মিস করেছি তোমাদের। শতক মুচকি হেসে পিঠ চাপড়ে বলল, আমরা কিন্তু তোকে একটু মিস করিনি। সহস্র ছেড়ে দিয়ে কপালে ভাঁজ ফেলে বলে, সে জানি আমি, আমায় মনে কেন পড়বে তোমার? বউ আছে না, এখন তো বাচ্চাও আসছে। ওয়েট করো কিছুদিন, আমিও বিয়ে করব। বিয়ের পরে বাচ্চার বাবা হব, তারপর বাচ্চা বিয়ে করাবো, নানা দাদা হব। তার আগে বড় তো হও আব্বা জান। সহস্র শতক পিছনে চাইল। সুলতানা দাঁড়িয়ে সহস্র মাকে জড়িয়ে বলল, আম্মা গো, তোমার হাত ধরিয়া কই, এবার বিয়া না করালে দেশে থাকবো নই। আম্মা গো। তাহলে ঘটকে খবর পাঠাই। আপগ্রেড মাম্মি। ঘটক ইজ এ ওল্ড ফ্যাশন। আমার মাম্মি ড্যাডি লাভ ম্যারেজ, ভাই লাভ ম্যারেজ, আর আমি বাদ যাবো কেন? তোয়া তাবাসসুম কি আমাদের হবু বৌমার আইডি নাকি? পেছনে ড্রয়িং রুমে বসে সফিউর রহমান গলা উঁচিয়ে বলল। সহস্র মাকে ছেড়ে বাবার পাশে বসে মোবাইল ফোন বের করে। সুলতানাও শতক তার পিছু পিছু এসে অন্য সোফায় বসে। সহস্র ফোন ঘেটে কিছু বের করে বাবাকে দেখিয়ে বলে, এইটা আমার ওই ফেক আইডি, বুঝলা? আসলে স্যারেদের কাছ থেকে নোট বা অনন্য দরকারে আইডিতে নক করলে সিনই করে না, রিপ্লাই তো দূরের কথা। তাই এই ফিমেল আইডি খুলে নক দিই। ও মা, স্যার সাথে সাথে রিপ্লাই করলো। তারপর থেকেই এই পস্তা অবলম্বন করতে হয়। সবাই হা। শফিউর কপালে ভাঁজ ফেলে বলে, তোর পোস্টে যে লাভ রিয়েক্ট দেয়, লুতুপুতু কমেন্ট করে। সহস্র চোখ গোল গোল করে বলে, কোথায় লুতুপুতু, শুধু নাইস হ্যান্ডসাম জোস এইরকম কমেন্ট করে। তাও সেটা আমি নিজে করি। ফ্রেন্ডসদের সামনে আলাদা ভাইবস আসে। আর তোমরা বিশ্বাস করবে না, আমরা সব ফ্রেন্ডরা এই আইডিতে রিকোয়েস্ট পাঠিয়েছে। কি সব মেসেজ দেয়। সুলতানা তার কান টেনে বলে, তুই পড়াশোনা বাদ দিয়ে এসব করে বেড়াস? মা, একটু দুষ্টামি না করলে বোর লাগে, আর লাগে তো ছাড়ো। চন্দ্রবিন্দু আকিব শবনম এসে ড্রয়িং রুমে সহস্রকে দেখে খুশি হয়। শবনম বলল, এত ভোরে আসলি কেন? যে ঠান্ডা পড়েছে। আপা মন চাইছিল তাই। তোমরা কেমন আছো সবাই? কুশল বিনিময়ের পর আরো বিভিন্ন আলাপ সালাপ চলতে লাগলো। সুলতানা রান্নাঘরে চলে গেল রানুকে সাহায্য করতে। শতকের মাঝে কিচেনে উকি ঝুঁকি দিল। সহস্র ভাইয়ের উকি ঝুঁকির কারণ বুঝে বলল, ভাই, তুমি যারে খুঁজতেছো সে এইখানে নাই তো, বাপের বাড়ি চলে গিয়েছে বিলাইটা নিয়া। আহা কি দুঃখ। চলো, চোখে জল চলে আইলো। বলেই চোখ মুছতে লাগলো। আকিব হেসে বলল, শালাবাবু, তুমি তো সারা জীবনের জন্য ফেসে গেছো। বউয়ের সাথে কথা কাটাকাটি কিছু হলো না হলো তো গো টু বাপের বাড়ি। আহা কি কপাল তোমার। এতে অনেক বেনিফিট আছে। শ্বশুরবাড়ি যেতে গাড়ি ভাড়া লাগে না, হাত ভর্তি মিষ্টি নিতে হয় না, যখন খুশি তখন গিয়ে ভুরিভোজ করা যায়। এরই মধ্যে মৈত্রী ও আরু এলো মেন দরজা দিয়ে। আকিব তা দেখে বলল, আরে শালি সাহেব, আজে আপনার মশাই আপনাকে অনেক মিস করছে। এই শীতের দিনে দূরে দূরে থাকলে চলে, কাছাকাছি থেকে গরম করে দিবেন তো। শতক জবাব দেয়, দুলো ভাই, ফ্রিজে কাল রাতের ডাল আছে। এই শীতে ডাল দিয়ে গোসল না করতে চাইলে মুখটা বন্ধ রাখুন। বাচ্চারা আছে, ওরা অতটাও ছোট না। আর তুই সাথে বের হচ্ছিস কেন? ওই একটু দরকার ছিল মার সাথে। বিন্দু এসে আরুকে নিয়ে চলে যায় খেলতে। শতক মৈত্রীকে ইশারা করে ঘরে যাওয়ার জন্য। তারপর উঠে নিজেও ঘরে যায়। মৈত্রী তার পিছু পিছু। রুমে পৌঁছে শতক দরজা বন্ধ করে মৈত্রীকে বিছানায় বসিয়ে আলমারি থেকে মোজা বের করে।
মৈত্রীর সামনে বসে মৈত্রীর পা বিছানায় তুলে ইস, পাখি ঠান্ডা হয়ে আছে, মুজুবর থেকে কাজ চুলকায়। বলে এই নিজে মোজা জোড়া পরিয়ে দিল, কপালে চুমু দিয়ে বলল, এখানে বসে থাকবে, এক পাও নামাবে না। আমি গরম দুধ আছে, পুরোটা শেষ করতে হবে লক্ষ্মীমের মতো। বলেই চলে গেল। মৈত্রী মুচকি মুচকি হেসে আকাশে উঠতে লাগলো। তার মাস্টার মশাই এত ভালো কেন? ভাবনার মাঝে আরু এলো, কোমরে হাত রেখে বলল, আপু আমার চকলেট টেডি। মৈত্রী হেসে তার গালে চুমু দিয়ে আলমারি থেকে বেশ কয়েকটা চকলেট বের করলো। এগুলো শতকানে তার জন্য। তার ধারণা মৈত্রী এই সময় চকলেট খেলে তার বাচ্চা চকলেটের মতো মিষ্টি মিষ্টি কথা বলবে। আরও কত কি আনে, ছোট ছোট জামা, জুতা, খেলনা, সোয়েটার। মৈত্রী বলে, বাবু যখন হবে তখন তো শীত থাকবে না। শতক বলে, তাতে কি, শীত যখন পড়বে তখন পড়াবো। কত শত পাগলামি। মৈত্রী একটা বড় গাড়ি ও দুটো টেডি বের করলো। কালেগুলো দুলাভাই এনেছে। আলমারি ভর্তি অনেক পুতুল আরও আছে। শতক বাক্সে ভরে রেখেছে। এগুলো আমার। বলে আরুকে দিল। আরু চকলেটগুলো রেখে পুতুল দুটো কোলে নিয়ে আদর করতে লাগলো। মৈত্রী বোনের দিকে তাকিয়ে। শবনম ও বিন্দু জায়গায় দাঁড়িয়ে। আরুর পিছনে বিন্দু আসছিল। বিন্দুকে ব্রাশ করাবে বলে সেও পিছনে আসছিল। শবনম ভেতরে ঢুকে মৈত্রীকে বলে, এগুলো তোর পছন্দ হয়নি? হবে না কেন, খুব পছন্দ হয়েছে। তাহলে ওকে দিচ্ছিস কেন? দেখ, খেলনাগুলো আকিব তোর বাচ্চার জন্য এনেছে শখ করে, আর তুই আরুকে দিয়ে দিচ্ছিস। আকিব দেখলে কি মনে করবে? আপা, এত খেলনা দিয়ে কি করব? বাচ্চার আসতে এখনো অনেক দেরি, তাই বোনকে দিয়ে দিলি? আরু পুতুলগুলো বিছানায় রেখে মৈত্রীর পা জড়িয়ে বলল, আপু আমি নেব না, বাবুকে দিও। মৈত্রী বোনের দিকে চাইলো। তার চোখ জ্বলছে। এই বর্ষণ আরম্ভ করলো বলে। শতক দুধের গ্লাস নিয়ে এরই মধ্যে রুমে ঢুকে। মৈত্রী ও শবনমকে সিরিয়াস মুখে দাঁড়িয়ে থাকতে দেখে গ্লাসটা টেবিলে রেখে শবনমকে বলে, আপা, কি হচ্ছে? তোকে জানতে হবে না আমাদের কথা। বলেই হনহন করে চলে গেল বিন্দুকে নিয়ে। শতক চিন্তায় পড়ল, মিঠুটা আপাকে কিছু বলেছে কি? কি হয়েছে আবার? আপু ভাবে চলে গেল কেন? মৈত্রী বিছানা থেকে টেডি দুটো তুলে শতকের হাতে দিল। এই নাও তোমার বাচ্চার খেলনা, যতন কইরা সিন্ধুকে ভইরা রাখো। বলে আরুকে নিয়ে বেরিয়ে গেল। শতক পুতুলের দিকে চাইলো। সবকিছু তার মাথার উপর দিয়ে গেল। শতক কিছু পল ওভাবে দাঁড়িয়ে থাকে আহাম্মকের মতো। তারপর দুধের গ্লাস হাতে তুলে নিয়ে ঘর থেকে বের হয় মৈত্রীর উদ্দেশ্যে। ড্রয়িং রুমে বসে আকিব ও সহস্র। শতক ড্রয়িং রুমে মৈত্রীকে না পেয়ে বলে, মৈত্রী কোথায় গেল? আকিব আলাপে বিঘ্ন ঘটায়, বিরক্তি নিয়ে বলে, সব সময় বউ বউ, তুমি আসতো বউ পাগল। তোমার বউ বাইরে গেল তোমার শালিকে নিয়ে, যাও পিছু পিছু, কেউ না আবার ভুলিয়ে ভালিয়ে পটিয়ে নিয়ে যায়। শতক দুধের গ্লাসটা সহস্রের দিকে বাড়িয়ে বলে, ধরো তো, সাবধানে, গরম কিন্তু, আমি ধরে আনি। বলেই চলে যায়। সহস্র দুধটুকু এক চুমুকে সাবার করে আকিবের দিকে বাড়িয়ে বলে, দুলা ভাই আপনিও খান, ইমিউনিটি পাইবেন। আর আমি ভাগ্না ভাগ্নি। আকিব গ্লাসের দিকে তাকিয়ে বলল, গ্লাস খাবো? সহস্র পিটপিট করে চাইল। মৈত্রী আরুকে নিয়ে ওদের বাড়ি থেকে একটু দূরে এক মনোহরির দোকানে যায় আরুকে চকলেট চিপস কিনে দেওয়ার উদ্দেশ্যে। মৈত্রী আরুর জন্য খুব খারাপ লাগছে। পুতুল চকলেট দেবে বলে নিয়ে গিয়েছিল, অথচ অপমান হয়ে ফিরে এলো। সদাই কিনে একটু সান্ত্বনা দেওয়া যাক, ছোট্ট বাচ্চা কষ্ট পেয়েছে। আরুটা এখনো চুপচাপ, অথচ আরুর বলতে কখনো বন্ধ হয় না। আমি কলেজে যাব কাল পরশু, তখন বাজার থেকে তোর জন্য অনেকগুলো পুতুল আনবো, টেডিও আনবো, আর একটা লাল রঙের লিপস্টিক আর আর নেল পলিশও আনবো, কেমন? এ আরু, রাগ করেছিস? বলেই আরুকে কোলে তুলে নিল কষ্ট করে। গালে কয়েকটা চুমু খেলো। আরু এতক্ষণে মুখ খুলল, আচ্ছা নখ পালিশ কিন্তু ঝিলিমিলি কলেজে ওইটা আনবে, ঠিক আছে? ঠিক আছে। বলেই আবার চুমু দেয় গালে। আরু হেসে উঠল খিলখিলিয়ে। মৈত্রী দোকানের সামনে চলে আসে। সেখানে চেনা পরিচিত একজনকে দেখে একটু ইতস্তত বোধ করে। সে তো টাকা আনেনি, ভেবেছে সদাই নিয়ে তারপর ভাইকে পাঠাবে দোকানিকে টাকা দেওয়ার জন্য। এখন কি করবে? নীরব মৈত্রীকে দেখে হেসে বলল, আরে দুই বিয়েনছে, আসো আসো, কেমন আছো তোমরা? বলেই সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে নেয়। শূন্যে ধোয়া ছেড়ে বাতাসে উড়িয়ে দেয়। মৈত্রী আরুকে নামিয়ে চাদর দিয়ে নাক ঢাকে। সিগারেটের গন্ধে পেট মুচড়ে উঠছে তার। তবুও কাছে এসে বলল, ভালো আছি, আপনি কেমন আছেন নীরব ভাই? নীরব হেসে দোকান থেকে সেন্টার ফ্রুট নিয়ে ছিঁড়ে মুখে দিয়ে বলে, ভালোই। তোমাদের বাড়িতেই যাইতেছিলাম, দাদির ঝর্ণাকে দেখবার চাইছে, তাই নিতে আইছি। তোমরা এখানে এই ছোট্ট আদরে ভ্যান, খবর কি? বলে আরুর গাল টিপে দিল। আরু গাল মুছে বলল, তুমি পটা। মৈত্রী ধমক দেয়। নীরব হেসে বলে, তাই? তা কেন? আরু বুকে হাত গুজে বলে, সিগারেট পচা খাবার, আর পচা খাবার যে খায় সেও পচা।
তাই? বলেই আরুকে কোলে নিয়ে গালে চুমু খেলো। আমি তো জানতাম না, ভুল হইয়া গেছে। তা আপনি কি খাইবেন? আরু বোনের দিকে চাইলো। আরু ইশারায় না বুঝায়। নীরব বুঝতে পেরে বলে, আরে নাক করতেছো কেন? আরো বোনের কথা শুইনো না, তোমার যা ইচ্ছা হয় নাও তো। আরু খুশি হয়ে বলল। চিপস আর চকলেট। নীরব দোকানদারকে বলল, 3টা টুইস্ট চিপস আর 10 টাকার 5টা ডেরি মিল্ক দাও। মৈত্রী চিপস দেখে লোভ হলো। ভাবলো বাড়ি গিয়ে বোনকে পাম দিয়ে এটা হাতিয়ে নিবে। টুইস্ট তার ফেভারিট। আচ্ছা চকলেট 5টা দিল আর 2টা আলুস কিনে দিলে 5-5 মিলে যেত, ভালো হতো না? দোকানদার সবকিছু এক পলিতে ভরে দিল। আরু সব হাতে নিয়ে বলল, আবুকে কিনে দেবে না? আহ কি দরদ বোনের জন্য। মৈত্রীর মনে হচ্ছে বাচ্চাদের মতো চিল্লাচিল্লি করে হাত পা ছড়িয়ে কান্না করতে। বড় হয়ে গেছে, তার উপর ভবিষ্যৎ মা, তাই পারলো না। আরুকে বলল, আরু চর খাবি? আশ্চর্য, চোর খাইব কেন? ঠিকই তো বলছে ভাই। 2টা এই আরুস দেন। আর কি খাইবে বলো? মৈত্রী চোখ গোল গোল করে নিল। সে মনে মনে কথাগুলো জোরে বলেছে নাকি? না না, আমি কিছু নেব না নীরব ভাই, এসব খাওয়া বারণ। নীরব শুনল না। কতগুলো কেকের প্যাকেট আর কিছু আচারের প্যাকেট কিনলো। ঝর্ণার কাছ থেকে শুনেছে মৈত্রী সন্তান সম্ভবা, তবে দেখে বোঝা মুশকিল। মৈত্রী না করলো, নীরব শুনল না। মৈত্রী আরুকে চোখ রাঙালো। আরু মিটমিট করে হাসছে। তুমি জুতা পরো নাই? হঠাৎ নীরবের প্রশ্নে মৈত্রী তার দিকে চাইলো। নীরব পায়ের দিকে ইশারা করে। মৈত্রী তাকায়। তাড়াহুড়ো করে জুতো না পরেই বের হয়েছে, পায়ে শুধু উলের মোজা। কি জবাব দেবে? নিজেকে কেমন পাগল পাগল লাগছে। শতক ওদের বাড়ি থেকে বেরিয়ে মৈত্রীদের বাড়ি গিয়েছিল। মৈত্রী যায়নি সেথায়। তাহলে কোথায় গেল? এই মেয়েটাও না একবার পাক এমন ধমক দেবে। শতক একটু এগিয়ে গেল। সহস্র দৌড়ে এসে শতকের পাশে দাঁড়িয়ে বলল। শতক চোখ রাঙানি দিল। সহস্র ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ বনে গেল। দুই ভাই সামনে হাঁটতে হাঁটতে দেখলো মাহিদ আসছে জ্যাকেটের পকেটে হাত দিয়ে। আরে আরে, একক, দশক, শতক, হাজার যে। সহস্র মাহিদকে জড়িয়ে বলল। মাহিদ তার পিঠে জোরে চাপড় দিয়ে বলল, বিন্দাস। সহস্র পিঠ ডলে বলে। মাহিদ হেসে তার কাঁধ জড়িয়ে বলল, হাজার, শোন, হঠাৎ একটা কথা মাথায় এলো। তোর যদি আরো ভাই বোন হতো তাহলে তাদের নাম কি হতো? অযুত লক্ষ, নিযুত কোটি। বলেই হাসতে লাগলো। শতকের দিকে তাকিয়ে বলল, কিরে মুখ কুত্তার লাহান বানাইছস কেন? শতক চোখ রাঙিয়ে বলে, শালা। তারপর হঠাৎ একটু দূরে দোকানে আরুকে দেখে। একটু এগিয়ে যেতে মৈত্রী ও নীরবকেও নজরে আসে। নীরবকে দেখে কপালে ভাঁজ পড়ে। এই গুন্ডার সাথে মৈত্রী কি করছে? সহস্র ও মাহিদ একে অপরের কাজ জড়িয়ে শতকের পিছনে এসে দাঁড়ায়। সামনে মৈত্রী ও নীরবকে দেখে মাহিদ দুষ্টু হেসে বলে, একটা সিক্রেট জানিস? সহস্র বলল। মাহিদ ফিস ফিস করে তবে জোরে বলে, আমাদের মিঠুর জন্য নীরব ভাইয়ের বিয়ের প্রস্তাব এসেছিল মিঠুর বিয়ের আগেই। শতক তড়িৎ বেগে মাথা পিছনে ঘুরিয়ে বলল, সত্যি বলছিস? 100%। আমাকে আগে কেন বলিস না? বলেই পা চালিয়ে দোকানে গেল। সহস্র মাহিদ সাথে সাথে পা মিলালো। সহস্রের কথায় নীরব মৈত্রী আরু তাদের দিকে চাইলো। সহস্র আরুকে দেখে ধপ করে ধরে কোলে তুলে নিয়ে গালে পটাশ পটাশ করে চুমু দিয়ে বলল। আরু সহস্রকে কিল ঘুষি মারতে লাগলো। হাজার ভাই সালো, কামড় দিব কিন্তু। সহস্র তাও ছাড়লো না। আরু শান্ত হলো। মারামারি বাদ দিয়ে সহস্রের দিকে পিটপিট করে চেয়ে বলল, সত্যি বলছো? সহস্র মাথা ঝাঁকায়। গান কয়, নাচে, কথাও কয়। শতক মৈত্রীর কাছে দাঁড়িয়ে। মৈত্রীর হাতে চিপস, কেক, আচার দেখে ভ্রু কুচকে তাকায়। মৈত্রী ইতস্তত করে। এই মাস্টার না আবার সবার সামনে ঝাড়ি দেয়। পায়ে জুতা কই? মৈত্রী আমতা আমতা করে বলল, মোজা পরে জুতা পায়ে দিলে পা পিছলে যায়, তাই। আশেপাশে কত ইটের টুকরো, পায়ে লাগলে শু পড়বি। চল। না না, শু পড়লে কেমন দম বন্ধ লাগে, মনে হয় পা বেঁধে রেখেছে। টাকা দিয়েছিস? মৈত্রী নীরবের দিকে চাইলো। আরু বলল, আমরা কেন দিব? নীরব ভাই কিনে দিয়েছে, সেই দেবে। আমি দিয়েছি। জন্না বাড়িতেই। হ্যাঁ চলো বাড়িতে। যাব। আসলে দাদি ওকে দেখতে চেয়েছে, সেজন্যই আসা। মাহিদের মুখ এইটুকুনি হয়ে গেল। এই পৌষ মাসের শীতে বউ ছাড়া শীত নিবারণ কিভাবে হবে? কেমন যেন অলসতা ঘেরা দিন। রোদ কখনো আছে তো কখনো নেই। শীত শীত পরিবেশ, ঠান্ডা হাওয়া বহমান।
ক্ষেত মাঠ রাস্তাঘাট সবই কেমন ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে। বাচ্চারা এমন পরিবেশে শতকদের বাড়ির পাশের গাছের বাগানে বৌছি খেলছে দৌড়াদৌড়ি করে। দুই দল, যেই দলের পাট সেই একদল গোলাকার এক ঘরে থাকে। সামনে সোজা একটা দাগ, দাগের দুই মাথায় দুটো জুতো রাখা হয়েছে। দাগের আরেক মাথায় একটু ফাঁকে ছোট গোল করে বউ রেখে আসে। প্রতিপক্ষ দলের লোকেরা বউকে ঘিরে রাখে। দাগেও দাঁড়ায় কয়েকজন। যাদের দলের বউ রেখে আসে তারা কুতকুত বলে একদমে প্রতিপক্ষ দলের সদস্যদের ছুঁয়ে দেয়। এতে সে বাদ যায় আর খেলার ভাষায় মারা যায়। এভাবে একে একে সবাইকে মেরে গলা উঁচিয়ে বউ নিয়ে আসে। আর প্রতিপক্ষ দলকে মারতে না পারলে বউ সুযোগ বুঝে প্রতিপক্ষের চোখে ফাঁকি দিয়ে দৌড়ে চলে আসে। বউ সহি সালামত ঘরে আসলে তারা জিতে গেল, আর না আনতে পারলে প্রতিপক্ষ খেলবে পুনরায়। এভাবেই চলতে থাকে। এই শীতে বাচ্চারা খালি পায়ে দৌড়ে খেলছে। তাদের শীত লাগছে না, লাগবে কিভাবে? দৌড়ঝাঁপ করতে করতে শরীর গরম হয়ে গেছে না? বাচ্চাদের একদল তাদের বউকে সেই ছোট গোল দাগে রাখতে যাচ্ছে আর ছড়া কাটছে আর হাসছে আনন্দে। বৌছি বউ থুই বেড়াইছি, বৌছি বউ থুই বেড়াইছি। মৈত্রী পাশে দাঁড়িয়ে তাদের আনন্দে মেতে উঠেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খেলা দেখছে। ছোটবেলায় সেও কত খেলেছে। ক্লাস 9-এ ওঠার পর থেকে আর খেলা হয়নি। মেয়ে বড় হয়ে গেছে না, তাই বাচ্চাদের আনন্দ দেখে তারও খেলার ইচ্ছা হচ্ছে। মনে হচ্ছে ইস, ফেলে আসা শৈশবের দিনগুলো যদি আবার কুড়ানো যেত, কতই না আনন্দে মেতে ওঠা যেত। ভাবনার মাঝে কেউ পিছন হতে গায়ে শাল জড়িয়ে দিল। সেই কেউ একজন যে শতক মৈত্রীর বুঝতে সময় লাগে না। এই ঠান্ডা পথে সেখানে কি করছিস? ঠান্ডা লেগে যাবে না? তুই কি আমার একটা কথা শুনবি না? এমন কেন করো তুমি? বাচ্চা আসার পর থেকে কথায় কথায় বকো। বকা ছাড়া কোনো কথাই বলো না। অথচ আগে কত দুষ্টুমি করেছি, তখন কিছু বলতে না। এখন একটু দুষ্টুমিও তো করি না, তারপরেও তুমি কেমন করো? সব ভালোবাসা বাচ্চার জন্য না। আমার কেমন লাগছে, মন খারাপ কিনা, এইসব ভাবার সময় নেই। বাচ্চা এলে তো ভুলেই যাবো আমায়। শতকের ভ্রু কুচকে যায়। তোর খেয়াল রাখি না, যত্ন করে না, মন খারাপ কিনা খেয়াল করে না, শুধুই বকে। ভালোবাসি না, ভরে যাব। মৈত্রী এবার বিপাকে পড়ল। মনে যা এসেছে বলে দিয়েছে অভিমানে। না না, মজা করেছি তো। তুমি তো সব থেকে ভালো জামাই। তোমার মতো জামাই ঘরে ঘরে হোক, থুকু, শুধু আমার ঘরেই হোক। তবে বকো কিন্তু, এটা সত্যি। শতক হেসে মৈত্রীর মাথায় কাট্টা মারল। মারলে আমায়? শতক চোখ ছোট ছোট করে চাইল। মৈত্রী হেসে তার বাহু জড়িয়ে বলল, তুমি সবসময় এমনই থেকো, বদলে যেও না যেন। এমন আদরেই থাকবে আমরা বুড়ো হয়ে গেলেও। মিঠুর মাস্টার মশাই। শতক মুচকি হাসলো। শতক খেয়াল করলো ছোট ছোট বাচ্চারা তাদের দিকে তাকিয়ে ফিসফিস করছে আর মিটিমিটি হাসছে। শতক বলল, তোমরা হাসছো কেন? পাশের এক চঞ্চল মেয়ে বলল, কই হাসতেছি, আসলে আমাদের মুখই এমন। শতক হেসে বলল, আমি ভাবছি হাসছো, তা তোমাদের খেলা আমাদের নেবে? মৈত্রীর উজ্জ্বল হয়ে উঠল। ওই সত্যি খেলবো? এই নেবে না? আচ্ছা, বাজে হয়ে যাক, আমি আর ও আর তোমরা সবাই। আমার বউকে রেখে যাব। যদি বউ আনতে পারি তো জিতলাম, আর না জিতলে তোমাদের সবাইকে চকলেট খাওয়াবো। খেলবে? বাচ্চারা হ্যাঁ হ্যাঁ বলে চিল্লিয়ে উঠল। মৈত্রী খুশি হলো। শতক মৈত্রীকে ছোট গোল ঘরে রেখে সোয়েটারটা মৈত্রীর হাতে দিয়ে ঘরে এলো। তারপর পায়ের জুতো খুলে প্যান্ট ফোল্ড করে চশমাটা খুলে মৈত্রীর কাছে দিয়ে আসে। তারপর কুতকুত বলে সবাইকে ধাওয়া করলো। 25 দমে খেলা। শতক 12 দমে বেশ কয়েকজনকে ধরে নিল। আরো অনেক বাচ্চা। আল্লাহ, তোমার দিচ্ছে খুব পাকা। আমি সে ছোটবেলায় খেলেছে, এখন তো দমও নেই। আর আমার বউটা? সবাই হেসে উঠল, সাথে মৈত্রীও। মৈত্রী বেশ মজা পাচ্ছে। তার চোখ সর্বদাই শতকের উপরই বিরাজমান। কি সুন্দর করে খেলছে, সেই ছোটবেলার মতো। ছোটবেলায় ভাই, আয়াত ভাই, শবনম আপা আরো অনেকে মিলে খেলতো। একবার শতক ভাই বউ হয়েছিল। সে ঘরে আসতে না পারায় খুশবু ভাই তার গালে চপাট করে মেরেছিল। শতক ভাই কিছুই বলেনি, তবে তাদের সাথে 10 দিন কথা বলেনি। ভাবতে ভাবতে হাসতে লাগলো। 20 দম চলে গেছে। মৈত্রী আশেপাশে তাকায় না, সবাই বেখেয়ালি, তাই সুযোগ বুঝে দৌড়ে শতকের ঘরে চলে গেল। বাচ্চারা চিল্লিয়ে উঠল, বউ গেল, বউ গেল, কেউ ধর, কেউ ধর। মৈত্রী হেসে তাদের বলল, আর ধরে লাভ নাই, আইসা পড়ছি, আমরা জিতেছি। বাচ্চারা সবাই মুখ কালো করে নিল। শতক মৈত্রীকে চাপা সরে ধমক দিল, দৌড় দিলি কেন? দৌড় দিলি কেন? মার খাবি আমার হাতে? কিছু বলার দিকে মাথা উঠে নাচ্ছিস। মৈত্রী মুখ কাচুমাচু করে বলল, হেরে যাচ্ছিলে তো। শতক চোখ রাঙালো। মৈত্রী মুখ ফুলিয়ে নিল। সে দেখ আরো ভালো করতে নেই। শতক বাচ্চাদের বলল, তোমরা সবাই অনেক ভালো খেলেছ। তোমাদের সবাইকে উপহার স্বরূপ 2টো করে চকলেট দিব, চলো। বলেই দোকানে নিয়ে গিয়ে 10 টাকার 2টো করে ডেরি মিল্ক কিনে দিল। মৈত্রী শতকের কনুয়ের কাছের শার্ট টেনে ধরে মিনমিন করে বলল,
আমাকে একটু টুইস্ট কিনে দাও না। শতকের চোখ ছোট ছোট করে বলল, চিপস খেলে গ্যাস হবে। আর তখন না খেলি তো নিরুপায় কিনে দিল। আলুস কিনে দিয়েছিল আমায়, আরুকে টুইস্ট দিল, আর আরুর থেকে চেয়েছিলাম, দেয়নি। মিনমিন করেই বলল। শতক একটা টুইস্ট কিনে দিল তাকে। মৈত্রী হাসলো। পেট ভরে ভাত খাওয়ার পরেই পাবি বলে চিপসের প্যাকেটে এক হাত রেখে মৈত্রীর হাত ধরে বাড়ির পথ ধরল। মৈত্রীর মুখ গোমরা করে রইল। সন্ধ্যাবেলা চারিদিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে লোকালয়। কেমন ভৌতিক পরিবেশ, পাখির কিচিরমিচির ব্যতীত আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। সবাই যার যার ঘরেই বোধ হয়। খাদিজা চুলায় বসে, আর চুলার চারিপাশে বসে আছে শবনম, আকিব, চন্দ্রবিন্দু, সহস্র, মাহিদ, মৈত্রী ও শতক। আর আরু শতকের কোলে। জ্যোতি নীরবের সাথে দুপুরেই চলে গেছে বাপের বাড়ি। খাদিজা বেগম ভাপা পিঠা বানাচ্ছে পাটালি গুড় দিয়ে। গরম গরম ভাপা পিঠা ছাড়া শীত যেন অসম্পূর্ণ। বাংলাদেশ পিঠাপুলির দেশ, আর শীতের মৌসুমে পিঠা বানানো একটা রীতিমতন। জামাই, ঝি, আত্মীয় স্বজনদের দুধ পুলি বা দুধ পিঠার দাওয়াত দেওয়া হয় এই শীতে। সাথে থাকে চিতই, কুশুলি, পাটিসাপটা, দুধ চিতই, ঝালের পিঠা, তেলে ভাজা পিঠা, ভাপা পিঠা, দলাই পিঠা এবং আরো বিভিন্ন ধরনের পিঠা। খাদিজা বেগম প্রথম পিঠা আকিবের হাতে দিল, তারপর শবনম, মাহিদ, শতক, এরপর চন্দ্রবিন্দু। মৈত্রীর সিরিয়াল আসেনি, তবে সে খেয়েছে। শতক নিজের ভাগের পিঠা ভেঙে ফু দিয়ে জুড়িয়ে নিয়ে মৈত্রীকে দিল। মৈত্রী গপাগপ মুখে পুরে নিল। শতক আস্তে খেতে বলল। খাদিজা বেগম একটা ছোট বাটিতে অল্প গুঁড়া নিয়ে তার ভিতরে বেশি করে গুঁড়ো নারিকেল কোড়া ছড়িয়ে দিয়ে তার উপর পুনরায় জালের গুঁড়া দিয়ে বাটি ভর্তি করে জালি টাইপ কাপড় দিয়ে মুঠো করে পাতিলে দেওয়া গরম পানির ভাপ কাঁসার মধ্যবর্তী ফুটো দিয়ে বের হয় স্থানে নিয়ে একটু পর বাটি তুলে জালিতে ঢেলে দিল। তারপর ভাপ হলে জালি টান দিয়ে ভাপা পিঠা বের করলো। মৈত্রী দেখতে দেখতে বলল, মা আমিও কয়েকটা বানাই। সবাই তার দিকেই চাইলো, তবে মৈত্রী শতকের দিকে চাইলো। শতক চোখ রাঙানি দিল। না না, বানাবো না। মাহিদ খপ করে বলল, এই শতক, তোর সাহস কম না? আমার সামনে আমার বোনরে চোখ রাঙাস? একদম চোখ তুলে গুটি খেলবো। শবনম পানি খেয়ে বলল, মাহি, তোর সাহস তো কম না? তুই আমার সামনে আমার ভাইকে হুমকি দিচ্ছিস? আপা, বিয়ে মানে মজা করছিলাম তো। ভাই ভাই, দুলা ভাই, আপনি পিঠা খাচ্ছেন না কেন? আপা দে তো। সব ভাই বোনদের মধ্যে শবনম বড় আর একটু মেজাজি, তাই সবাই একটু একটু ভয় করে বলা যায়। শবনম হেসে বলল, মাহি, তুই আমার অনুপস্থিতিতে শতককে যে কেমন হালে রাখিস জানি। ছোটবেলায় তোর হাতে কত মার খেয়েছে বেচারা আমার ভাই। তোর মনে আছে একবার শীতের সকালে পুকুরে ফেলে দিয়েছিলি? আপা, আমার মাথায় ডাল ঢালছিল তাই। শতক সাফাই গাইতে লাগলো। এভাবে কিছুক্ষণ চলতে থাকলো সকলের খুনসুটি। রাতে সবাই মিলে লুডু খেলছে, সহস্র, মৈত্রী ও চন্দ। শতক বেশ কয়েকবার মৈত্রীকে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তে বলল। মৈত্রী আসছি 2 মিনিট বলতে বলতে আধা ঘন্টা পার করলো। শতক চুপ করে উঠে মৈত্রীর রুমে চলে গেল। মৈত্রী তারও 20 মিনিট পর খেলা রেখে ঘরে গেল। চাদর রেখে সোয়েটার মোজা খুলে লেপের ভিতরে ঢুকে পড়ল। শতককে পেছন থেকে জড়িয়ে তার উপর একটা পা দিয়ে ঠান্ডা হাত দুটো টি শার্টের ভিতর দিয়ে বুকে রাখলো। শতক যেন ছ্যাদ করে উঠল। মৈত্রীর হাত সরিয়ে দিয়ে পাটাও নামিয়ে নিল। মৈত্রী আবার একই কাজ করলো। ও মাস্টারমশাই, সরি তো। তুমি না লক্ষ্মী জামাই? কি শীত পড়েছে, এই লেপে শীত যায়, একটু বুকে নাও না। শতক হাত সরানোর চেষ্টা করলো। মৈত্রী শক্ত করে ধরে রাখলো। শতক হাল ছেড়ে দিল। মৈত্রী সবুজ সংকেত পেয়ে আস্তে আস্তে শতকের মুখের পাশে এসে শতকের গালে কয়েকটা চুমু এঁকে বলল, ভালোবাসি ভালোবাসি। ঢং বাদ দে, ঘুমা। আর ঠান্ডা লাগলে আমার থেকে খারাপ কেউ হবে না। ভালোভাবে বলে তো, তাই কানা ঢোকে না। এত রাগ কেন করো? বলেই থুতনিতে কামড় বসিয়ে বুকে মুখ গুজে দিল। টি শার্ট বাঁধা বাঁধা লাগায় নিজে হাত বাড়িয়ে খুলে নিয়ে শক্ত করে জড়িয়ে নিল, যেন বুকটাই ঢুকে যাবে। শতক মাথায় চুমু দিয়ে লেপ দিয়ে ভালো করে ঢেকে নেয় মৈত্রীকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।